Before starting today's class, আমি একটু let me clear a few আপনারা হয়তো জানেন যে আমি একটা আসলে নতুন জীবন স্টার্ট করেছি। দ্যাটস ওয়াই আই ওয়াজ ইন লিভ লাস্ট উইক। আমাদের কয়েকটা ক্লাস মিস গিয়েছে এটার জন্য। তবে হোপফুলি আমি এটা ইনশাল্লাহ আমি আশা করছি এটা আমি কভার করে ফেলবো। এটার জন্য আপনাদের হেল্প লাগবে। সেক্ষেত্রে আমরা যেটা করবো যে আজকে যেমন আমি আজকে কিন্তু দুটো ক্লাস নেবো। আজকে আমাদের ক্লাসটা 11:30 থেকে হওয়ার কথা ছিল আজকে, এই জন্য এটা 11টাতে স্টার্ট করলাম, যাতে এটা আমি আপ টু 1 PM পর্যন্ত নিতে পারি, সো দ্যাট আমরা আমাদের দুইটা ক্লাস টাইম কভার করে দুইটা ক্লাস কভার করব। কালকে আমাদের ইন পার্সন ক্লাসটা হবে। আমরা এরপরে হচ্ছে কি সানডে, মানে রবিবার, রবিবার ইভিনিং এ, যদি ওই দিন ফার্স্ট রামাদান আমাদের স্টার্ট হয়ে যাবে। থ্যাংক ইউ। তো ফার্স্ট রামাদান স্টার্ট হয়ে যাবে, বাট আমাদের সে কিছু করার নাই। আমরা ওই দিন হচ্ছে গিয়ে 7:30 থেকে 8টা, সরি 8টা 40 পর্যন্ত, সন্ধ্যা, আমি টাইমটাও বলে দিচ্ছি, সন্ধ্যা 7:30 থেকে 8টা 40 পর্যন্ত আমরা হচ্ছে গিয়ে একটা এক্সট্রা ক্লাস করবো। সানডে এক্সট্রা ক্লাসের পরে আমার মোট 4টে এক্সট্রা ক্লাস নিতে হবে, যে মানে মেকআপ ক্লাস নিতে হবে, যেগুলো আসলে আমি কভার করতে পারিনি। তো সানডে এক্সট্রা ক্লাস নেওয়ার পরে আবার আবার দেন আমরা ডিসাইড করবো যে আমরা কবে নেক্সট এক্সট্রা ক্লাসটা নিব। এম আই ক্লিয়ার টু ইউ? বুঝাতে ইয়েস ম্যাম। পারছেন? আচ্ছা, আর আমাদের সিটিটা, যেটা সিটি আমি ইন পার্সন মানে ক্লাসে নিব, তো এটা আসলে আজকে নোটিশ দিয়ে কালকে সিটি নেওয়াতে আমি বিশ্বাসী না। এই কারণে যেটা হবে, যে আপনাদের সিটিটা হবে হচ্ছে গিয়ে নেক্সট স্যাটারডে। আমি ডেটটা বলে দিচ্ছি, 8 তারিখ, একটু লিখে নেন। নেক্সট স্যাটারডে 8 তারিখ হচ্ছে গিয়ে আমাদের সিটিটা হবে। আমরা এর আগে আরো 4টা ক্লাস পাবো, তো আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। নেক্সট স্যাটারডে আমাদের হচ্ছে গিয়ে 8 তারিখ, আমাদের সেই সময় হচ্ছে গিয়ে আমাদের সিটিটা হবে। সিটির সিলেবাসটা আমি একটু বলে দিচ্ছি। সিলেবাস আসলে টপিক ধরে হবে, যেহেতু আমরা ম্যাক্রোতে আপনার টপিক বেসড আগাই চ্যাপ্টারের তুলনায়, কারণ দেখবেন যে আমি দুটো দুটো বই ফলো করছি এটা পড়াতে গিয়ে, এই জন্য আমি বললাম যে চ্যাপ্টার বেসড আমরা না যাই, আমি টপিকটা বলি। ফার্স্ট টপিক হচ্ছে কি জিডিপি জিএনপি আর ক্যালকুলেশন অফ জিডিপি, যেটাকে বলছিলাম যে যেখানে আমরা জিডিপি পড়ছি, জিএনপি, তারপরে হচ্ছে আর জিডিপি, দেন গ্রোথ রেট, ইনফ্লেশন, অনেক কিছু পড়েছি, দেন এগুলো ক্যালকুলেশন পড়েছে। আজকে যেমন পড়বো হোয়াট আর দা ড্রব্যাকস অফ লিমিটেশন অফ জিডিপি, এটা পড়বো। তারপর আজকে পরে চ্যাপ্টার চলে যাবো। তো এইটা হচ্ছে চ্যাপ্টার 4, আমাদের যে রেফারেন্স বই পার্কিন ওনার বই থেকে ফলো করা হয়। এছাড়া যদি আমরা মনে করি যে না, আমরা পার্কিনের বই ফলো করবো না, আমরা অন্য কোনো বই ফলো করতে চাচ্ছি, সেক্ষেত্রে এটা চলে যাবে হচ্ছে গিয়ে আপনার চ্যাপ্টার 23, যে বইটা আমরা আর একটা যে বইটা আমরা ফলো করেছিলাম, মনে আছে কিনা, সেই বইতে হচ্ছে এটা চ্যাপ্টার 23-তে আছে। চ্যাপ্টার 23-তে এই ম্যাথমেটিক্যাল যে পোর্শন গুলো আছে সেগুলো সবই আমাদের হচ্ছে কি দেওয়া আছে। আচ্ছা, আজকে আমরা কি পড়বো? আজকে হচ্ছে কি আমরা আনএমপ্লয়মেন্ট পড়বো, এটা হচ্ছে চ্যাপ্টার 5 পার্কিনের বইয়ে। আর আমাদের যে আরেকটা রেফারেন্স আছে, ইন্ট্রোডাকশন টু ইকোনমিক্স, যে মোটা আমি দেখবেন যে আমি একটা বড় বই নিয়ে আসি ক্লাসে, একটু বইটা অনেক মোটা, হেলদি, এই জন্যই বলি মোটা বই বলি। তো হেলদি একটা বুক নিয়ে আসি, তো ওই বইটা হচ্ছে গিয়ে ওই বইয়ের আবার যদি আপনি যান, তাহলে ওই বই হচ্ছে চ্যাপ্টার 24-এ আমরা পাবো। আমি দুইটা বই দেখাবো যে কোথা থেকে আমরা পড়ছি, তো দ্যাট ইনশাল্লাহ প্রবলেম হবে না। আমরা ওখান থেকে শুরু করবো। তো আজকে প্রথম যে টপিকটা পড়বো সেটা একটু ডেসক্রিপটিভ, এরপরে আমরা কিন্তু ম্যাথমেটিক্যাল টপিকে চলে যাবো, আবারও বলছি। তো এখন একটু খাতা কলম নিয়ে বসে বসে একটু ছবি আঁকতে হবে এবং কয়েকটা জায়গায় ইনফরমেশন আমাদের নিতে হবে। আমি আর 5 মিনিট পরে আমি ফার্স্ট অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিবো। আমি বলেছি আজকে আমি 2 দফা অ্যাটেন্ডেন্স নেবো, দুইটা অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে আজকে ক্লাসে। ইফ ইউ ওয়ান্ট আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দিতে পারে যে দুইটা অ্যাটেন্ডেন্স হবে। এরপরে আবার হচ্ছে গিয়ে আর একটা ক্লাসের মাঝখানে সারপ্রাইজ আমি ওই সময় আর একটা অ্যাটেন্ডেন্স নিয়ে নিবো। ওকে, তো চলে যাই আমরা হচ্ছে গিয়ে। এটা দরকার হলে ক্লাসে শেয়ার করে দেন, অনেকে হয়তো জানে না, এটার জন্য পরের দিকে আসবে, তো এটা যাতে না করে, একটা অ্যাটেন্ডেন্স মিস হয়ে যাবে। আমরা চলে যাই, তাহলে আমরা হচ্ছে গিয়ে যেটাতে ছিলাম সেটা হচ্ছে যে আমরা জিডিপি সম্পর্কে স্টাডি করেছি। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, খুব কনক্রিট ভাবে বলতে গেলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইজ দ্য টোটাল আউটপুট অফ অ্যান ইকোনমি। একটা ইকোনমিতে এক বছরে যা যা আউটপুট তৈরি হয়, এটাই হচ্ছে কি আমার জিডিপি। খুবই ইজি একটা টার্ম ছিল। এটা আমি পার্কিনের বইটা ওপেন করেছি, তো শুরুর দিকে যাচ্ছে। আমি এখানে পার্কিনের বইটা ওপেন করেছি, যেহেতু পার্কিনের বইটাতে হচ্ছে আপনার ছবিগুলো আছে। আবার আমরা ম্যানকিউর বইটাও যাব, ওখানে আমরা আবার ম্যাথস গুলো দেখতে হবে, যে ম্যাথস পোর্শন গুলো এখানে আছে। তো এটা ছিল হচ্ছে যে সার্কুলার ফ্লো, এটা আমি পড়াই নাই, জাস্ট এটা থেকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি।
পরবর্তীতে দেখা যায় যে আমরা যে বলছিলাম যে জিডিপি ইজ দ্য মার্কেট ভ্যালু অফ গুডস এন্ড সার্ভিসেস উইদিন এ কান্ট্রি ইন গিভেন টাইম পিরিয়ড। তো ওখানে দেখা যায় যে একটা দেশের কিন্তু যে গুডস এন্ড সার্ভিসেস আসলেও আছে, এটার টোটাল যে ভ্যালু যেটা সেটাই কিন্তু একটা দেশের জিডিপি সমান হয়ে থাকে। এটা হচ্ছে কি কথা ছিল, আমি কি সার্কুলার ফ্লোটা পড়িয়েছি? স্যার, ম্যাডাম, আমাকে একটু বলতে হবে। নো আমি ম্যাম। ক্লাস, আচ্ছা নো ম্যাম। রাত, একটু লেকচারটা দেখে আমাকে একটু বলেন তো যে আমি কি কি পড়িয়েছি। একটু আমাকে একটু ক্লিয়ার করেন, চ্যাপ্টার 4 থেকে আমরা কি কি পড়েছি, চ্যাপ্টার 23 থেকে কি কি ম্যাম, পড়েছি। জিডিপি ক্যালকুলেশন। জিডিপি ক্যালকুলেশন পড়িয়েছি, জিডিপি কি সেটা পড়িয়েছি, জিডিপি জিএনআই এর মধ্যে ডিফারেন্স পড়িয়েছি। আর হচ্ছে কি যে টার্ম গুলো, যে ইনফ্লেশন রেট কি, আনএমপ্লয়মেন্ট, সরি গ্রোথ রেট কি, এগুলো এগুলো পড়িয়েছি, তাই না? ইয়েস ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার এই ছবিটা আঁকতে থাকেন, ঠিক আছে? আমার এই ছবি মানে এই যে এই ছবিটা আঁকতে থাকেন আর লিখতে থাকেন। আচ্ছা, আজকের একটা কোশ্চেন আছে, এটা একটা কোশ্চেন কভার করে আছে, আমি কোশ্চেনটা লিখে দিই। এই যে এই কোশ্চেনটা লেখেন, এখন why does GDP equal aggregate income and also aggregate expenditure? Why does GDP equal aggregate income also aggregate expenditure? Why does GDP equal aggregate income and also aggregate expenditure? আমি সিটি সিলেবাস কিন্তু এখনো বলি নাই, যেহেতু মানে জিডিপির কথা বলছি, জিডিপি মানে চ্যাপ্টার 5, যেটা হচ্ছে গিয়ে আপনার ইয়ার উপরে, কি বলে, আনএমপ্লয়মেন্টের উপরে, ওটাও কিন্তু থাকবে, এই জন্যই বলতে চাচ্ছি। তো why does GDP is equal to aggregate income and aggregate expenditure? আরুষা, আজমি লিখেছেন? জি ম্যাম, লিখতেছি। আচ্ছা, কোশ্চেনটা লিখে ফেলি, মানে যে কোশ্চেনটা কভার হবে, আপনি বললেন ম্যাডাম হুবহু এই কোশ্চেনই দিবেন, হ্যাঁ হুবহু এই কোশ্চেনই দিব, তো এই জন্যই বলছি লেখেন। এরকমই কোশ্চেনটা আমি হয়তো একটু চেঞ্জ করে হয়তো লিখি যে uh, prove that GDP is equal aggregate income and or explain that GDP is equal to aggregate income and aggregate expenditure. আচ্ছা, এগ্রিগেট টার্মটা দিয়ে আমরা সবসময় যেটা বুঝি, এগ্রিগেট ইজ দ্য সিনোনিম অফ সাম অর টোটাল। অর্থাৎ আমি যখন অনেক কিছু বুঝাচ্ছি, অনেকগুলো ধরেন ইনফরমেশন আছে, লাইক আমার কাছে ইনফরমেশন আছে যে আমার ক্লাসের স্টুডেন্টদের কতটুকু পকেট মানি আছে। তো এই পকেট মানি গুলোকে আমি সব ক্লাসের স্টুডেন্টদের পকেট মানি গুলোকে যদি একসাথে সাম করি, সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে এগ্রিগেট পকেট মানি, এই যে এরকম। অর্থাৎ টোটালটাকে, একটা বড় একটা গ্রুপের টোটাল কোনো বিষয়টাকে আমরা সাধারণত এগ্রিগেট এই টার্মটা দিয়ে ইউজ করে, এগ্রিগেট এই টার্মটা দিয়ে ইউজ করে থাকি। কারোর যদি আমার ইয়াতে প্রবলেম হয়, ওটাকে কি বলে, যে যদি কারোর আমার আচ্ছা, কারো যদি মনে হয় যে আমার সাউন্ডে প্রবলেম আছে, একটু হ্যান্ড রেজ করবে না, আমি তখন দেখে নিব কি প্রবলেম হচ্ছে। ব্যাকগ্রাউন্ডে একটু শব্দ আসতেছে কারণ এর পাশে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আমি সরি। আচ্ছা, টোটাল যখন আমি টার্মটা বুঝাবো, এই টোটাল টার্ম বুঝতে আমরা এগ্রিগেট ওয়ার্ডটা ইউজ করে থাকি। তাহলে এই কোশ্চেনটা দিয়ে কি বুঝাচ্ছে, বলছে হোয়াই ডাজ জিডিপি ইকুয়াল, অর্থাৎ জিডিপি একটা দেশের মোট দেশজ উৎপাদন, এটা এগ্রিগেট ইনকাম মানে ওই দেশের যে ইনকাম সেটা, এবং এগ্রিগেট এক্সপেন্ডিচার মানে এক্সপেন্ডিচার বলতে বোঝায় খরচ, ব্যয়, যেটাকে আমরা ব্যয় করি বিভিন্ন পারপাসে, হ্যাঁ, আমাদের ডেইলি বেসিসে কনজাম্পশন পারপাসে যে অংশটা খরচ করি, সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে এক্সপেন্ডিচার। তো বলছে যে একটা দেশের জিডিপি কেন ওই দেশের মোট দেশজ আয় এবং ওই দেশের মোট দেশজ খরচ যেটা ছিল সেটা সমান হবে, এটা তুমি একটু দেখাও। বুঝতে পারছি কোশ্চেনটা? আচ্ছা, সেটার জন্য আমরা একটা ফর্মুলা লিখি প্রথমে। তো মনে রাখবেন জিডিপির একটা ফর্মুলা, সেই ফর্মুলাটা দেখুন অনেক জায়গায় আমরা ইউজ করব। তো জিডিপির এই ফর্মুলাটা হচ্ছে যে ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স, এরকম একটা ফর্মুলা আপনি দেখতে পাবেন। তো এই ফর্মুলাটাতে আহ ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এটা একটু লেখেন আগে। প্রত্যেকটা টার্মের আমি মিনিং বলবো, প্রত্যেকটা টার্মের আমি মিনিং বলবো, তো এটা আগে লিখে নিই। মানে এই ফর্মুলাটা দিয়ে আমরা এটা প্রমাণ করতে পারি। তো সেগুলো বলছে না, y ইজ ইকুয়াল টু সি প্লাস এ প্লাস জি প্লাস এন এক্স, এরকম। তো বলছিল যে একটা দেশের মোট দেশজ উৎপাদন, লিখেছেন, ফর্মুলাটি লিখেছেন? জি ইয়েস ম্যাম। ম্যাম। তো
একটা দেশে বলছে যে এই ফর্মুলাটা থেকে আমরা এক্সপ্লেনেশন করবো, আমরা অলরেডি বলি দিই যে হ্যাঁ, একটা দেশের মোট দেশজ উৎপাদন ওই দেশে যে হাউস হোল্ড ছিল বা ফার্ম ছিল তাদের যে ব্যয়টা থাকে, অর্থাৎ তারা যে খরচটা করছে ডে টু ডে লাইফে সার্ভাইভ করার জন্য, সেটা সমান, অথবা আহ তারা যা ইনকাম করছে ডে টু ডে লাইফ অর্থাৎ হাউস হোল্ড এবং ফার্ম সেটা সমান। তো এই সার্কুলার ফ্লোটা থেকে এই প্রশ্নটা আসলে সার্কুলার ফ্লোটা আঁকতে হবে। তো আমি আমার কথাগুলো শুনতে থাকেন আর এই ছবিটা আঁকতে থাকেন, দেখে দিই। অনলাইন ক্লাসে এইটা একটা সুবিধা আছে, ছবিগুলো খুব পারফেক্টলি দেখানো যায়। তো এই ফ্লোটা হচ্ছে কি, লুকস লাইক জাস্ট আমরা মনে হয় মাইক্রো ইকোনমিক্স এ পড়াচ্ছি সার্কুলার ফ্লো ডায়াগ্রাম, আমি নিজেই পড়াই, সো এটা আমরা পড়াচ্ছি সেই ডায়াগ্রামটার মতো, যেখানে খুব সহজ ভাবে একটা ইকোনমিকে এক্সপ্লেন করা হয়। তো এই ইকোনমিতে আমরা দেখতে পাই যে দুজন ডিসিশন মেকার থাকে। নাম্বার ওয়ান ইজ হাউস হোল্ড, and number two is farm. Household means the person like us, like who are the consumer or who will decide about the demand side. And farm, they are the producer, মানে তারা তৈরি করে, so they decide about the supply side. Then there are two types of market. Number one market is market for goods and services or goods market, and another market is market for factors of production or factor market. Goods market যেটা হয় যে goods and service মানে পণ্য এবং সেবা সামগ্রী সেই জিনিসগুলো বাই অ্যান্ড সেল হয়। ইন দ্য সেম ওয়ে ফ্যাক্টর বলতে আমরা বুঝাই ফ্যাক্টর অফ প্রোডাকশন, যদি কারো মনে না থেকে লিখে নিতে পারেন। ফ্যাক্টর বলতে আমরা বুঝাই ফ্যাক্টরস অফ প্রোডাকশন, দ্যাট ইজ ল্যান্ড, লেবার অ্যান্ড ক্যাপিটাল। ফ্যাক্টর বলতে আমরা বুঝাই ফ্যাক্টরস অফ প্রোডাকশন, দ্যাট ইজ ল্যান্ড, লেবার অ্যান্ড ক্যাপিটাল। এই ল্যান্ড, লেবার অ্যান্ড ক্যাপিটাল এই জিনিসগুলোকে আবার আমরা হচ্ছে গিয়ে যেটা হয় যে আমরা এখানে এই ফ্যাক্টরস মার্কেটে সেল করে থাকি। তো যেটা দাঁড়াচ্ছিল সেটা হচ্ছে গিয়ে, যেটা দাঁড়াচ্ছিল যে এই এই ডায়াগ্রামে কয়েকটা কম্পোনেন্ট আমরা এখন নতুন দেখতে পাচ্ছি, যেহেতু আমরা এখন জিডিপির সাথে এটা রিলেশনশিপটা দেখানোর চেষ্টা করবো। প্রথমে আসছে হচ্ছে ওয়াই, ক্যাপিটাল ওয়াই। মনে রাখবেন ক্যাপিটাল ওয়াই মিনস ইনকাম, লিখে নেন নয় ভুলে যাব। আমরা এখানে যে আমিও লিখে দিচ্ছি। আমরা এখানে প্রথমে যে টার্মটা দেখতে পাবো, প্রত্যেকটা টার্মের মিনিং গুলো একটু মনে রাখতে হবে, আদারওয়াইজ আমাদের একটু প্রবলেম হবে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি ক্যাপিটাল ওয়াই। ক্যাপিটাল ওয়াই মিনস এখানে হচ্ছে গিয়ে ইনকাম। দেন আমরা দেখতে পাচ্ছিলাম হচ্ছে ক্যাপিটাল সি। ক্যাপিটাল সি মিনস হিয়ার কনজাম্পশন। ক্যাপিটাল সি মিনস এখানে হচ্ছে গিয়ে কনজাম্পশন, এক্সপেন্ডিচার। আচ্ছা, আমার মনে হয় আগে একটু ছবিটা এঁকে নেন, আমি জাস্ট একটা মিনিট সময় দিচ্ছি, একটু ছবিটা আঁকে নেন, তারপর আমরা আবার একটু লিখিয়ে যাবেন।
ছবি আঁকা হয়েছে। ইয়েস ম্যাম। ওকে। সো ওয়াইটা ছিল হচ্ছে ইনকাম, সি ছিল হচ্ছে কনজাম্পশন এক্সপেন্ডিচার। এখন এটা পাশে, ছবিটা পাশে একটু লিখে নেন। সিটা ছিল কনজাম্পশন এক্সপেন্ডিচার, এরপর আমরা ক্যাপিটাল জি দেখেছি। ক্যাপিটাল জিটা হচ্ছে গিয়ে আমাদের, আমি প্রত্যেকটা এক্সপ্লেন করবো প্রত্যেকটা টার্ম কি। ক্যাপিটাল জি হচ্ছে কি গভর্নমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। দেন আছে হচ্ছে আই, ক্যাপিটাল আই। এই ক্যাপিটাল আই মিনস হচ্ছে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট। তারপর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এক্স মাইনাস এম, এই এক্সটা হচ্ছে গিয়ে আমার, আপনার এক্সপোর্ট, আর এমটা হচ্ছে গিয়ে আপনার ইম্পোর্ট। তো এই টার্ম গুলো মনে রাখবেন, আমি প্রত্যেকটা টার্মের ডেফিনেশনও দিয়ে দিব, কারণ পরীক্ষায় অনেক সময় এই ডেফিনেশন গুলো কাজে লাগে। তো এখানে যেটা হচ্ছিল যে আমরা সার্কুলার ফ্লো তে দেখছি না, আবার একটু যাই, এটা সার্কুলার ফ্লো বলছে বিকজ জাস্ট লাইক দ্য সার্কুলার ফ্লো ডায়াগ্রাম আমরা এখানেও দেখবো যে এই এক্সপেন্ডিচার অর ইনকাম এটার একটা ফ্লো থাকে, সার্কুলার ফ্লো, মানে এটা সার্কুলার ওয়েতে অর্থাৎ চক্রাকারে এই ফ্লোটা ঘুরতে থাকবে, এবং চাইলেও এই ফ্লোটা আমরা ব্রেক ডাউন করতে পারবো না, দ্যাটস ওয়াই ইটস নেম ইজ সার্কুলার ফ্লো। তো এই ফ্লোতে প্রথমে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি ওয়াই, ওয়াই মিনস হচ্ছে ইনকাম। এর পাশে ছোট্ট করে বাংলায় লিখে রাখতে পারেন মনে রাখার সুবিধার্থে। লিখবেন যে এক, লিখবেন যে টোটাল পপুলেশনের যে টোটাল ইনকামটা হবে এটা সেটা, অর্থাৎ এখানে পার্সোনাল ইনকামকে আমি মিন করি নাই, একটা দেশে যে টোটাল পপুলেশন আছে সেই টোটাল পপুলেশনের যে টোটাল ইনকাম যেটা সেটা। যেমন ধরেন বাংলাদেশে ধরে নিলাম পপুলেশন আছে 10 লাখ, তো এই 10 লাখ মানুষের যে ইনকামটা হবে সেটাকে আমরা হচ্ছে কি এখানে ইনকাম অর্থাৎ ওয়াইটাতে আমি কাউন্ট করবো। এখন সেখানে আমি দেখতে পেলাম যে বর্ষণের মান্থলি ইনকাম 10,000 টাকা, সেটা কিন্তু এখানে শুধু অ্যাড হবে না, এখানে বর্ষণের মান্থলি ইনকাম, আমার মান্থলি ইনকাম, ইরফানা ওনার মান্থলি ইনকাম, নাফিজের মান্থলি ইনকাম, মিম যিনি আছেন ওনার মান্থলি ইনকাম, সবার মান্থলি ইনকাম এখানে কিন্তু অ্যাড হবে। আচ্ছা, সি বলতে বুঝেছে কনজাম্পশন এক্সপেন্ডিচার। কনজাম্পশন মিনিং কি নাফিজ, জানি? সিতে যে লিখেছে কনজাম্পশন এক্সপেন্ডিচার, এই কনজাম্পশন মিনিংটা কি? নাফিস শুনতে পাচ্ছে? Yes, ma'am. কনজাম্পশন মিনিং জানি? No. আচ্ছা, জানে না কেউ, জানেন কনজাম্পশন মিনিং কি? হ্যান্ড রেজ করেন। কনজাম্পশন মিনিং কি? আচ্ছা, সিয়াম বলেন। কনজাম্পশন হচ্ছে যেটা আমরা ইউজ করি বা মানে নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করি আর কি। নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো ব্যবহার করে থাকি সেটাই, মানে এই যে এই ব্যবহার করা এই প্রসেসটাকে আমরা বলছি কনজাম্পশন। কনজিউম করা, কনজিউম করা বলতে বাংলায় বোঝায় হচ্ছে গিয়ে উপযোগ, যেখান থেকে আমরা উপযোগ অর্থাৎ স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। আচ্ছা, এক্সপেন্ডিচার মানে খরচ, অর্থাৎ আমাদের উপযোগ, অর্থাৎ আমরা ডে টু ডে লাইফে সার্ভাইভ করার জন্য যে খরচটা করে থাকি সেটা হচ্ছে গিয়ে আমরা বলছি যে কনজাম্পশন এক্সপেন্ডিচার। প্রিন্স লিখেছেন যে এটা হচ্ছে গিয়ে ভোগ করা, হ্যাঁ কাইন্ড অফ এরকম, যে আমরা একটা প্রোডাক্ট যখন ইউজ করছি বা ব্যবহার করছি সেটা বা ভোগ করছি সেইটাকে আমরা বলছি কনজাম্পশন, এবং এই ভোগ করা পারপাসে যে খরচটা হচ্ছে সেটা হচ্ছে কনজাম্পশন এক্সপেন্ডিচার। তাহলে একইভাবে ইনকামের মতো কনজাম্পশন এক্সপেন্ডিচারও এরকম হবে যে আমরা একটা দেশের যে মোট মানে ভোগ ব্যয় যেটাকে আমরা বলতে পারি, যে ভোগ ব্যয়ের নামটা চলে আসছে, সেটাকে আমরা বলছি কনজাম্পশন এক্সপেন্ডিচার। সো এখন ধরে নিলাম যে বাংলাদেশের পপুলেশন 10 লাখ, তো এই 10 লাখ পিপল যে ভোগ ব্যয়টা করবে অর্থাৎ বেঁচে থাকার সুবিধার্থে যে খরচটা করবে সেটাই হচ্ছে গিয়ে এদের কনজাম্পশন এক্সপেন্ডিচার, এভাবে এটা আসবে। আচ্ছা, এরপরে যেটা আমরা টার্মটা দেখলাম, পরের টার্মটার নাম কি? গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। গভর্নমেন্ট কে, আমাদের দেশের গভর্নমেন্ট কে? কেউ জানে না আমাদের দেশের গভর্নমেন্ট কে? কেউ জানে না নাফিজ, এখন গভর্নমেন্ট কে? এটা অন্তর্বর্তীকালীন বুঝি নাই নাফিজ। অন্তর্বর্তীকালীন এখন অন্তর্বর্তীকালীন সরকার, তো সরকারের নামটা কি বলেন?
সরকার প্রধানকে? ডক্টর ইউনুস। ডক্টর ইউনূস হচ্ছে এখন সরকার প্রধান। তো এই যে সরকার মানে যারা পুরো দেশটাকে কি ওরা কন্ট্রোল করছে না, পুরো দেশটাকে চেষ্টা করছে না, পুরো দেশটাকে যারা কন্ট্রোল করে তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে তার সেই দিকটাকে আমরা বলে থাকি গভর্নমেন্ট। বাই দ্য ওয়ে গভর্নমেন্ট কিন্তু জনগণের ডিসিশনে। যাই হোক, যে কারণে এই এত কথাগুলো বললাম, গভর্নমেন্টের কিছু খরচ আছে না নাফিস? আচ্ছা কিনা, আমরা আমাদের আগের গভর্নমেন্টের খরচ সম্পর্কে কিছুটা অবগত হয়েছিলাম, দেখেছিলাম যে আহ, আহ, 400 কতটা জানি পদ্মা সেতু বানানোর টাকা দিয়ে একটা পদ্মা সেতু বানিয়েছে, কয়টা ছিল? 400 সামথিং ছিল না এরকম? তারপরে 238টা ইয়েস মেট্রো ম্যাম। রেল হইতে পারতো, সেই টাকা দিয়ে তারা একটা মেট্রো রেল বানিয়েছে। যে পরিমাণ টাকা পাচার করেছে, আচ্ছা এগুলা নেগেটিভ কথা হচ্ছে। যাই হোক, গভর্নমেন্ট তো চালাতে গেলে অর্থাৎ যারা একটা দেশটাকে কন্ট্রোল করে, এরকম গভর্নমেন্টকে চালাতে গেলে গভর্নমেন্টেরও কিন্তু কিছু খরচ থাকে। গভর্নমেন্টের যে খরচটা থাকে সেটাকে আমরা বলছি হচ্ছে কি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। আবারও বলছি, গভর্নমেন্ট চালাতে গেলে গভর্নমেন্টেরও কিছু খরচ থাকে, সেই খরচটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটা কিরকম আমি একটু ক্লিয়ার করি, তাহলে আপনাদের কাছে আরো ডিটেল আসবে। সেটা হচ্ছে, ধরেন আমরা নর্মালি চিন্তা করছি যে গভর্নমেন্ট অনেক ভালো, জনগণের কথা চিন্তা করছে, এরকম একটা গভর্নমেন্ট। তাহলে এরকম একটা গভর্নমেন্ট যদি ধরেন চালাতে আমরা চাই, তখন সেই ক্ষেত্রে কি গভর্নমেন্টের যে এমপ্লয়ি আছে তাদেরকে তাদের স্যালারি দিতে হয় না, মানে তাদের বেতন দিতে হয় ইয়েস না? ম্যাম। তারপরে হচ্ছে গিয়ে ধরেন বিভিন্ন উন্নয়ন, যেটা ধরেন সত্যি কথাই যদি চিন্তা করি, ঠিকঠাক ভাবে প্রপার ওয়েতে যদি রোডস অ্যান্ড হাইওয়ে মেক করে, এই যে মেট্রো রেল মেক করে, স্কুল কলেজ যদি মেক করে, এই যে আমরা গভর্নমেন্ট হসপিটাল গুলোতে যদি যাই, তখন আমরা দেখি না আমরা অনেক কম টাকায় হচ্ছে গিয়ে আপনার চিকিৎসা সেবা পাচ্ছি। তো এই যে এই পারপাসে যখন খরচ করে, এই খরচগুলো কিন্তু প্রত্যেক গভর্নমেন্টের খরচ হয়, এটাই বলতে চাচ্ছি যে গভর্নমেন্টের কিছু ব্যয় থাকে। এই ব্যয়টাকে আমরা বলছি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। তো এখানে পাশে জাস্ট বাংলায় লিখে রাখতে পারেন, সরকার চালাতে গেলে যে খরচটা হয় সেটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। The expenditure behind to continue the government services, সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে আপনার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। ডেফিনেশন পাবেন। এরপর আসে ইনভেস্টমেন্ট। এটা মজার বিষয় হচ্ছে, ইনভেস্টমেন্ট মানে আমরা বুঝি যে নতুন বিনিয়োগ, যেটাকে বাংলায় বলছি। কিন্তু মনে রাখবেন, এই বিনিয়োগ এবং বিনিয়োগ বললে আমরা ভাবি নতুন করে যেটা বিনিয়োগ করা হয়। ধরেন আমি একটা নতুন করে রেস্টুরেন্ট মেক করছি, এটাকে আমরা ভাবি যে এটা মনে হয় ইনভেস্টমেন্ট। কিন্তু ধরে নিলাম যে নাফিজের একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টটাতে নতুন করে সে একটা ধরেন একটা ব্রাঞ্চ ওপেন করলো, ব্রাঞ্চ না, ধরেন সেটার একটা আগে একতলা নিয়েছিল, এখন সে রেস্টুরেন্টটা দোতলা করলো, এটাকে কিন্তু আবার নাফিজ কখনোই ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করবে না। বাট আমরা একটা ভুল জানি, সেটা হচ্ছে কি মনে রাখতে হবে, ইনভেস্টমেন্ট মিনস হচ্ছে আপনার সেখানে না মানে রিইনভেস্টমেন্টটাও যেমন আসে, আবার নিউ ইনভেস্টমেন্টও আসে। সো ইনভেস্টমেন্টের পাশে ছোট্ট করে লেখেন নিউ ইনভেস্টমেন্ট এন্ড রিইনভেস্টমেন্ট বোথ। নিউ ইনভেস্টমেন্ট এন্ড রিইনভেস্টমেন্ট বোথ। নিউ ইনভেস্টমেন্ট এন্ড রি ইনভেস্টমেন্ট দুটোই আমরা এখানে কাউন্ট করব। আচ্ছা, তাহলে ইনভেস্টমেন্ট বলতে আমরা বুঝতে পারছি যে আমি নতুন করে যে ইনভেস্টমেন্ট করছি সেটাও যেমন এখানে থাকবে, আবার আমি আপনার হচ্ছে কি মানে আমার একটা বিনিয়োগ করা ছিল, সেখানে আমি যদি না সরি, আমি নতুন করে আমার একটা জায়গায় বিনিয়োগ করা ছিল, সেখানে আমি নতুন করে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছি, সেটা যেমন এখানে থাকবে, তেমনি আমার একটা জায়গায় বিনিয়োগ মানে একটা জায়গায় বিনিয়োগ করা আছে, এখন সেটাকে কন্টিনিউ করতে হলে আবার আমাকে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে, সেটাও কিন্তু এখানে আসবে। আচ্ছা, এক্সপোর্ট কি? এক্সপোর্ট তো সবাই জানে মনে হয়, দেখি কেউ বলতে পারে কিনা, হ্যান্ড রেজ করেন, কে বলতে পারবে এক্সপোর্ট কি? ইমরান পারবে বলতে এক্সপোর্ট কি? সিয়াম পারবেন বুঝতে পেরেছি, ইমরান পারবে? বাংলাদেশি পণ্য যে বাংলাদেশের তৈরি হয় এটা বাইরে আর কি, যেটা পাঠায় ওইটাই export আর কি। আচ্ছা, তৌহিদ জিনিসটাকে একটু ভালো করে বলেন তো, শুধু কি বাংলাদেশে তৈরি প্রোডাক্ট বাইরে পাঠালেই হবে? না না ম্যাম, যে কোনো দেশে এক্সপোর্ট মানে হচ্ছে রপ্তানি করা। তো যে কোনো একটা জিনিস বা পণ্য মানে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো দেশেই মানে রপ্তানি করলে ওটা হচ্ছে এক্সপোর্ট।
আচ্ছা, শুধুমাত্র রপ্তানি বাংলাদেশকে বা অন্য কোনো বাংলাদেশ দেশের মধ্যে মানে, সীমাবদ্ধ না। আচ্ছা, থ্যাংক ইউ। এক্সাক্ট ওয়ার্ডটাই বলেছেন, অর্থাৎ একটা দেশে সীমাবদ্ধ রাখবো না। মানে ধরেন এখন ইন্ডিয়া তাদের দেশের তৈরি প্রোডাক্ট বাংলাদেশে পাঠিয়ে দিল, এটাও যেমন ইন্ডিয়ার জন্য এক্সপোর্ট হবে। আর বাংলাদেশ বাংলাদেশে তৈরি প্রোডাক্ট সেটা সেই ইন্ডিয়াতে পাঠিয়ে দিল, ওটাও আপনার এক্সপোর্ট হবে। এক্সপোর্ট বলতে বোঝাই হচ্ছে গিয়ে যে আমি একটা প্রোডাক্ট তৈরি করেছি একটা দেশে, দেশের ভিতরে সেটা কনজিউম না হয়, অর্থাৎ দেশের জনগণ যে কোনো মানুষ যদি সেটা কনজিউম না করে যদি আমি এটা বিদেশে পাঠাই, বুঝতে পারছি, বিদেশে পাঠিয়ে দিলাম এটা কনজাম্পশনের জন্য, তখন এটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে আপনার ex- আচ্ছা, এবার যদি ইম্পোর্ট কে বলতে পারে, আচ্ছা এক্সপোর্ট কে আমরা ক্যাপিটাল এক্স দিয়ে এখানে এক্সপ্রেস করছি। এবার যদি ইম্পোর্ট কি কে বলতে পারে, হ্যান্ড রেজ করেন, কেউ পারে না ইম্পোর্ট কি? একটু নতুন হাত দেখতে পাচ্ছি। আচ্ছা, আরুষা আজমি হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা বলেন ম্যাডাম। উম, বাইরের যে কোনো দেশ থেকে আমরা যদি কোনো জিনিস আমদানি করি তখনই সেটা ইম্পোর্ট হয়, যে কোনো প্রোডাক্ট বা যে কোনো কিছু। ওকে, এক্স্যাক্টলি। সো আমরা যখন দেশের বাইরে থেকে, যে এটা যে কোনো দেশ হতে পারে, এই যে দেশের বাইরে থেকে একটা প্রোডাক্ট, অর্থাৎ সেটা আমাদের দেশে তৈরি হয় নাই, তখন সেটা হচ্ছে যখন আমরা কনজিউম করি সেটাকে আমরা হচ্ছে কি এক্সপোর্ট বলে থাকি, সরি ইম্পোর্ট বলে থাকি। যেমন ধরেন ইন্ডিয়া, ওরা দেখলো যে ওদের দেশে চাল তৈরি হয় না, তো ওরা কি করলো, ভিয়েতনাম থেকে চাল কিনে নিয়ে এসে তারা তাদের কনজাম্পশন মিট আপ করছে, তখন এই প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ইম্পোর্ট। সো ইন্ডিয়া দেশে তৈরি হলো না, so সে দেশের বাইরে থেকে প্রোডাক্ট কিনে আনলো বলে এটাকে আমরা ইম্পোর্ট। তা আবারও ক্লিয়ার করছি, ইম্পোর্ট মিনিং হচ্ছে গিয়ে যে যখন দেশের বাইরে তৈরি কোনো প্রোডাক্ট আমি দেশের ভিতরে কনজিউম করবো তখন সেটাকে আমরা ইম্পোর্ট করবো। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি, তাহলে এই কম্পোনেন্ট গুলো বুঝে নিলাম। এখন এই সার্কুলার ফ্লোটা বোঝার চেষ্টা। তো আমরা যেমন প্রথমে লিখেছিলাম যে সার্কুলার ফ্লোতে যে সি প্লাস আই প্লাস জি প্লাস এন এক্স, এরকম। তো এই ওয়াই তাহলে বুঝলাম ইনকাম, তো ফর্মুলাটা লাস্টে আমাদের এরকমই দাঁড়াবে যে ওয়াই হচ্ছে ইনকাম। এই ইনকামটা কার সময়, টোটাল এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার কম্পোনেন্ট গুলো কি, কনজাম্পশন এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এন্ড এক্সপোর্ট মাইনাস ইনকাম, এরকম একটা বিষয় আমাদের এখানে থাকবে। তো এখানে যেটা হচ্ছে যে আমরা প্রথমে চলে যাই একটা হাউস হোল্ডের কাছে। হাউস হোল্ডার কি হলো, হাউস হোল্ডার হচ্ছে গিয়ে হাউস হোল্ডার হচ্ছে গিয়ে যেটা হলো যে একটা হাউস হোল্ডার সার্ভাইভ করার জন্য আগে একটু বুঝে নেই। মানে আমরা হাউস হোল্ডার মধ্যে আমি আপনি সবাই আছি, তো আমরা ডে টু ডে লাইফে সার্ভাইভ করতে চাইলে আমাদের কি করতে হয়? ধরেন আমরা ফুড কনজিউম করি, আমরা ইলেকট্রিসিটি কনজিউম করি, আমরা কিছু ক্লোথ পারচেস করি, আমরা তারপরে হচ্ছে গিয়ে আমরা হয়তো হেলথ কেয়ার সার্ভিসেস নেই, এই যে আপনি এখন নিচ্ছেন এডুকেশন সার্ভিস নেই। তো যাই করি না কেন এটাকে কনজাম্পশন না, মানে আমরা ডে টু ডে লাইফে সার্ভাইভ করার জন্য আমরা এটাকে এটা ইউজ করছি না, দিস ইজ কনজাম্পশন এক্সপেন্ডিচার। এখানে যেটা বুঝেছে, হাউস হোল্ড এই ডে টু ডে লাইফে সার্ভাইভ করার জন্য দে আর কনজিউমিং সাম গুডস অ্যান্ড সার্ভিসেস, মানে কিছু পণ্য এবং সেবা সামগ্রী কনজিউম করছে। সো ফ্রম ওয়ার দে আর কনজিউমিং ইট ফ্রম দ্য গুডস মার্কেট। তো দিস ইজ আওয়ার গুডস মার্কেট, এখানে কি সেল হয়, গুড অ্যান্ড সার্ভিস সেল হয়। তো হাউস হোল্ড কি করলো, হাউস হোল্ড বললো যে আমার কনজাম্পশন দরকার, তাহলে কনজাম্পশনের যে খরচ, যেটা টাকা পয়সা ব্যয় করলো করে সেখান থেকে গুডস এন্ড সার্ভিসেস পারচেস করলো, এবং এই কনজাম্পশনটা হাউস হোল্ড থেকে কার কাছে গেল, হাউস হোল্ড থেকে গুডস মার্কেটের দিকে চলে গেল। এরপরে আসেন গভর্নমেন্টেরও সেম। গভর্নমেন্ট বলছে যে আমি আমারও স্যালারি দিতে হচ্ছে, তারপরে আমার হচ্ছে গিয়ে ধরেন বিভিন্ন অতিথি দেশে আসতেছে তাদেরকে পণ্য এবং সেবা সামগ্রী আমার হচ্ছে গিয়ে দিতে হচ্ছে। তারপরে ধরেন গভর্নমেন্ট বলছে যে রোডস অ্যান্ড হাইওয়ে বানাচ্ছে, সেখানে আমার ইনভেস্টমেন্ট আছে, মানে ওখানে আমার খরচ আছে। তারপরে তারপরে হচ্ছে সিটিজেনদের এগেনস্টে আমার ওখানেও কিছু ইনভেস্টমেন্ট আছে যাতে সিটিজেনরা ভালোভাবে থাকতে পারে। তো এইভাবে গভর্নমেন্টেরও কিছু এক্সপেন্ডিচার মানে খরচ থাকে। তো যে গভর্নমেন্টের যে খরচগুলো থাকে সেই খরচগুলো তাহলে কি হচ্ছে, গভর্নমেন্টের যে গুডস অ্যান্ড সার্ভিস যাই কনজিউম করুক না কেন, এটা কোন মার্কেট থেকে করবে, অবশ্যই যেহেতু গুডস এর সার্ভিসে কনজিউম করছে তাহলে অবশ্যই গুডস মার্কেট থেকে নেব। তো এই কারণে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যেটা দ্যাট ইজ জি, ইট অলসো গোস টু দ্য গুডস মার্কেট। ওকে, এরপরে আসি যে ধরেন নাফিজের কথা আসে, নাফিজের মনে হলো যে উনি একটা আইফোন 16 কিনবেন না 17 কিনবেন নাফিজ,
17 তো এখন আসে নাই, সেপ্টেম্বর পর্যন্ত ওয়েট করবেন 17 কেনার জন্য? No, ma'am. 16এই হয়ে যাবে। নাফিস চিন্তা করো 16, একটা আইফোন 16 কিনবে। আইফোন 16 কেনার জন্য বাংলাদেশে উনি মনে হলো যে অথেন্টিক আইফোন নাই, উনি ইউএসএ থেকে কিনে নিয়ে আসার কথা ছিল। তাহলে কি হলো, ডলারটার আউটফ্লো হয়ে গেল না? মানে বাংলাদেশের কিছু ডলার ইউএসএ তে পাঠাই তো ওনার আইফোন 16 কিনতে হবে, নাকি অন্য কোনো উপায় আছে? অন্য কোনো উপায় আছে? অন্য কোনো উপায় কিন্তু নাই। তাহলে যেহেতু আইফোন এটা একটা পণ্য, এবং সেটা সে দেশের বাইরে থেকে কিনে নিয়ে আসছে, তাহলে কোথা থেকে? এবং দেশের বাইরে থেকে যেহেতু কিনে নিয়ে আসলো, এটা কি হলো, ইম্পোর্ট না এক্সপোর্ট? ডলারটা দেশের বাইরে চলে গেল না? এই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে কি ইম্পোর্ট, দেশের বাইরে থেকে কিনে নিয়ে আসা। তাহলে এটা কি, এই প্রোডাক্টটা কি গুডস মার্কেটে ছিল না? এটা প্রথমে গুডস মার্কেট ছিল, ইউএসএ তে ছিল। তো ইউএসএ বলতে কি বুঝাচ্ছে, বাংলাদেশের বাইরে কোনো জায়গা। তো এটা হচ্ছে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে সে কি করলো, ইম্পোর্ট করলো। এই জন্য এক্স মাইনাস এম, এক্সপোর্ট আর ইম্পোর্টকে একসাথে দেখা সম্ভব। এক্স মাইনাস এম কোথায় আসলো, গুডস মার্কেটের দিকে আসলো। দেন এই গুডস মার্কেটের দিকে আসলো। আচ্ছা, আবার একটু আসি, ধরেন নাফিস এবার চিন্তা করলো যে নাফিসের একটা, ধরে নিলাম যে একটা ফ্যান্সি রেস্টুরেন্ট আছে, সেখান থেকে ধরলাম যে খাবার অন্য দেশে সে পাঠায়, এরকম ফ্রোজেন করে এইভাবে ফুডটা সে অন্য দেশে পাঠাচ্ছে। তাহলে কি হচ্ছে, এইবার কিন্তু আসেন নাফিজের এটা কিন্তু একটা ইনভেস্টমেন্ট, মানে রেস্টুরেন্ট, এবং এখানে সে কিন্তু কনজিউমার নেই, সে একটা প্রডিউসার হয়েছে, যেহেতু সে প্রোডাক্টটা তৈরি করছে। তাই ধরে নিলাম সে যে প্রোডাক্টটা তৈরি করছে সেটা আপনার হচ্ছে গিয়ে তাহলে যেহেতু সে প্রোডাক্ট তৈরি করছে, সে কনজিউমার নাই, তার মানে সে এখন আর হাউস হোল্ডের ভিতরে নেই, তাহলে সে কোথায় আসছে, সে আসছে হচ্ছে ফার্মের ভিতরে। ফার্মের ভিতর থেকে তখন কি হইলো, যে এই যে সে যে তার থেকে যে প্রোডাক্টটা কিনলো, সে কোথায় কিনলো, তাহলে নাফিস যেটা অবশ্যই সেল করছে গুডস মার্কেটে, এবং যেহেতু এটা দেশের বাইরে চলে গেল, তাহলে আবারও এটা কি হলো, এক্সপোর্ট হলো, অর্থাৎ দেশের পণ্য দেশের বাইরে সেল হলো। তো এই কারণে যেটা হলো, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে সেখানে হচ্ছে গিয়ে এক্সপোর্ট হলো, এবং সেই অ্যামাউন্টটা হচ্ছে গিয়ে আবার আবার নাফিসের কাছে, অর্থাৎ ফার্মের কাছে চলে আসে। এরপরে আসেন যে ও আচ্ছা, এটা একটু বলে নিই। এই যে হাউস হোল্ডের যে কনজাম্পশন, গভর্নমেন্টের যে কনজাম্পশন, দ্যাট ইজ ডি, হাউস হোল্ডের কনজাম্পশন, দ্যাট ইজ সি। এটা গুডস মার্কেটে যাওয়ার পর গুডস মার্কেটের থ্রুতে এরা কে সার্ভিস দিচ্ছে, অবশ্যই ফার্ম সার্ভিস দিচ্ছে, তো এই টাকাটা কিন্তু আবার ফার্মের কাছে চলে যেতে। তো এই দেখেন, সিটা গুডস মার্কেট হয়ে ফার্মের কাছে চলে গেল, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার জি গুডস মার্কেট হয়ে ফার্মের কাছে চলে গেল, দেন রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এর এক্সপোর্ট ইম্পোর্ট গুডস মার্কেট হয়ে আবার ফার্মের কাছে চলে গেল। নাও লেটস টক অ্যাবাউট দ্য ইনভেস্টমেন্ট। এখন আমরা নাফিসের রেস্টুরেন্ট নিয়েই আসি। তো নাফিস চিন্তা করলো, ওনার রেস্টুরেন্টটা যেহেতু বিদেশেও খাবার পাঠাচ্ছে, বুঝছেন কত প্রফিট হচ্ছে ওনার। তুমি চিন্তা করলো, কি করলো, যে এখন রেস্টুরেন্টটা কি আরো একটু বড় করবেন না ছোট করবেন? বড় করবেন না বড় ছোট করবো। করবেন? বড় করতে চাইতেছেন। বড় করার জন্য ওনার নতুন ফুড আইটেম উনি ইন্ট্রোডিউস করতে চাইলেন, মানে কি আরো কিছু প্রোডাক্ট পারচেস করতে হবে। তখন কি করলো, এটাকেই আমরা বলছি ইনভেস্টমেন্ট। এই যে নতুন ফুড আইটেম সে পারচেস করলো, মানে ইনভেস্টমেন্ট করলো। তাহলে কোথা থেকে এই ফুড আইটেম গুলো কেনা, ফুড মার্কেট থেকে, যেটা পণ্য এবং সেবা সামগ্রী বিক্রি। তাহলে এই যে একই ভাবে আবার দেখা যাবে যে ওই ফুডটাই কোনো না কোনো রেস্টুরেন্ট বা কোনো না কোনো ফার্ম তারা আবার সেল করছে। তো এই কারণে রাফিজ একটা ইনভেস্টমেন্ট করলো, হুইচ ইজ আই। আইটা একবার গুডস মার্কেটের দিকে গেল, আবার গুডস মার্কেট ঘুরে এই আইটা ফার্ম, দ্যাট মিনস নাফিসের কাছে চলে আসলো। তাহলে একটু খেয়াল করে দেখেন, এই যে আমি এতক্ষণ ধরে যেই কনজামশন গুলো কথা, মানে খরচের যে খাতগুলো দেখাচ্ছিলাম, লাইক আমাদের পার্সোনাল কনজামশন, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট, এক্সপোর্ট ইম্পোর্ট ছাড়া দেখেন তার খরচ করার কোনো ওয়ে আছে নাকি না আমাদের ডে টু ডে লাইফে? একটু মাথাটা খাটান, দেখেন তো পুরো দেশের জন্য। এবারে উত্তরটা দিবেন আজিজুল হাকিম। পুরো দেশের জন্য চিন্তা করেন তো, এই যে চারটা কম্পোনেন্ট বলেছে, সি, জি, আই এন্ড এক্স মাইনাস এন, মানে এক্সপোর্ট, এটা ছাড়া কি আর কোনো খরচের খাত আছে? খরচের খাত ম্যাম বলতে একটু বোঝাচ্ছে, কোয়েশ্চেনটা আবার করবেন? মানে আমি বলছি যে আমি পার্সোনাল কনজাম্পশনের জন্য স্পেন্ড করছি, তারপরে বললাম আমি ইনভেস্টমেন্টের জন্য স্পেন্ড করছি, আর গভর্নমেন্ট কিছু খরচ করছে, এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে। তো বৃহত্তর ভাবে যদি একটা ইকোনমিকে চিন্তা করি বড় পরিসরে, তাহলে কি এই কম্পোনেন্ট গুলো ছাড়া আর কোনো অপশন আছে যেখানে আমরা খরচ করে থাকি?
বা গভর্নমেন্ট খরচ করে থাকে? কেউ যদি না প্রপারলি ম্যাম। একটু চিন্তা করে দেখেন দেখবেন যে আর কোনো খরচের ব্যাপারে, সাপোজ ধরেন আজিজুল হাকিম উনি বললো যে ম্যাডাম আমি এখন ফরেন ট্রিপে যাইতে চাইতেছি থাইল্যান্ড। এইটা আমার কথা। তো প্রথমে এটা সিতে চলে আসবে যেটা আপনার পার্সোনাল কনজাম্পশনে আছে। তারপরে যদি চান আপনি এটা এক্সপোর্ট ইম্পোর্টেও আনতে পারেন, যে আপনি থাইল্যান্ড বাইরে আপনার দেশের টাকা দেশের বাইরে চলে যাবে, এরকম হচ্ছে। বা ধরেন আপনি হচ্ছে গিয়ে বললেন যে সাপোজ ম্যাডাম আমাদের যে স্কুল কলেজ বানাচ্ছে গভর্নমেন্ট, তাহলে গভর্নমেন্ট স্কুল কলেজ বানাচ্ছে মানে গভর্নমেন্ট খরচ করতে, তাহলে গভর্নমেন্ট খরচ করলে এটা কি গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে চলে আসে। তো বিষয়টা অনেকটা এরকম আসলেও, কিন্তু এই যে যতগুলো কম্পোনেন্ট বলেছি বাই দা ওয়ে এর বাইরে আর কোনো কম্পোনেন্ট নাই। তো এই কম্পোনেন্ট গুলোই হচ্ছে একটা দেশের ওভারঅল ইকোনমি। আমরা যেহেতু ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে টক্স অ্যাবাউট ওভারঅল ইকোনমি। আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাসে দেখেছি যে হোয়াট ইজ মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স, এটা পড়েছি। তো ম্যাক্রোর কথাই কিন্তু এটাই বলেছে যে ইটস এ ভ্যাস্ট থিং, অনেক বড় একটা বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করবো দ্যাট ইজ ম্যাক্রো ইকোনমি। তো এই ওভারঅল ইকোনমিতে এই চারটা খাত ছাড়া খরচের আর কোনো খাত নাই। এখন আমি জানি যে আজিজুল হাকিম ওনার মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরছে, সেটা হচ্ছে কি ম্যাডাম তাহলে আমি এই যে আমি বুঝলাম আমি গুডস অ্যান্ড সার্ভিস পারচেস করছি গভর্নমেন্ট থেকে আসে, টাকার উৎস তো বলেন। আচ্ছা এখন একটু টাকার উৎসটা নিয়ে কথা বলবো। এইটার জন্য একটু চিন্তা করেন, সেটা হচ্ছে গিয়ে ফ্যাক্টর মার্কেটের কথা মনে আছে? এই যে লেফট সাইডে কিন্তু আরেকটা মার্কেট বেঁচে আছে যেটা ছিল ফ্যাক্টর মার্কেট, এটা নিয়ে আমি এখনো কথাই বলিনি। ফ্যাক্টর মার্কেট যেটা একটুখানি একটু বড় করে লেখেন, মানে একটু নোটের মতো করে লিখে রাখেন যাতে মনে থাকে। লেখেন ফ্যাক্টরস অফ প্রোডাকশন। লিখে দিচ্ছি, ফ্যাক্টর মার্কেটে হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন। ফ্যাক্টরস অফ প্রোডাকশন এই জিনিসগুলো সেল হয়। এই ফ্যাক্টরস অফ প্রোডাকশন তিনটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন আছে, কারো মনে আছে? এনিওয়ান? এই এক গত সেমিস্টারে পড়ে আসছেন, ফ্যাক্টরস অফ প্রোডাকশন কারোর মনে আছে কি? ম্যাম, ল্যান্ড, লেবার, ল্যান্ড ক্যাপিটাল। লেবার ক্যাপিটাল। এক্স্যাক্টলি, ল্যান্ড এন্ড লেবার ক্যাপিটাল। এন্ড ক্যাপিটাল, এই তিনটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে ফ্যাক্টরস অফ প্রোডাকশন। অর্থাৎ এই ফ্যাক্টর গুলো দিয়ে আমরা হচ্ছে প্রোডাকশন মানে যে কোনো প্রোডাক্ট তৈরি করি। তো মনে রাখতে হবে এখানে যে ফ্যাক্টর মার্কেট আমরা দেখছিলাম, এই ফ্যাক্টর মার্কেটে ল্যান্ড লেবার ক্যাপিটালটা সেল হয়। তো এই ল্যান্ড লেবার ক্যাপিটাল যে সেল হয়, আহ তাহলে এখন আসলে এই ল্যান্ড লেবার ক্যাপিটাল ওন করে কে? হাউস হোল্ড না? মানে আমি আপনি দেখেন আমাদের কাছে কিন্তু, অর্থাৎ যারা আমরা কনজিউমার তাদের কাছে কিন্তু এই ল্যান্ড লেবার এবং ক্যাপিটালটা থাকে। কিভাবে থাকে আমি একটু ব্যাখ্যা করছি। চিন্তা করে দেখেন যে আমরাই কিন্তু জমির ওনার হই, জমির রাখি না, আমাদের কাছে জমি থাকে না। আবার আমরাই কিন্তু বিভিন্ন ধরনের ওই যে সেল করি, ওটাকে কি বলে যে আমাদের যখন দরকার হয় তখন আমরা আমাদের লেবারটা সেল করি না, মানে শারীরিক এবং মানসিক পরিশ্রম যেটা সেটাকে আমরা সেল করি না আর্নিং এর জন্য। আবার ক্যাপিটাল, ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন, যেটাকে আমরা টাকা পয়সা বলতে পারি, মেশিনারিজ আইটেম বলতে পারি, ইভেন দ্য স্কিল ইউ হ্যাভ। কেউ কেউ হয়তো ফটোগ্রাফি স্কিল আছে, কেউ কেউ হয়তো ভালো মেকআপ আর্টিস্ট, কেউ কেউ হয়তো এই ধরনের আমার মতো কেউ কেউ আছে পড়াইতে পারে, টিচিং স্কিল আছে। দিজ আর আওয়ার ক্যাপিটাল। এই ক্যাপিটালটাকে আমরা সেল করি না, সেল করি কি আর্ন করে। যে ধরেন যে ভালো মেকআপ করতে পারে সে মেকআপ করে দেয় মানুষকে, পুরো সেখান থেকে আর্ন করে। যে আহ, আহ, আপনার পরিশ্রম করতে পারে সে হচ্ছে গিয়ে লেবার সেল করে, সেখান থেকে সে আর্ন করে। তো যেটা হয় এই ফ্যাক্টর মার্কেটে আমরা এই হাউস হোল্ড আমরা ল্যান্ড লেবার ক্যাপিটালটা সেল করি। সেল তো আর এমনি এমনি করবো না, যেটা কারণে আমরা টাকা পাবো। টাকা মিনস হচ্ছে ইনকাম। সেই যে দেখেন এই জন্য ফ্যাক্টর মার্কেট থেকে ইনকাম, যেটা আমরা ব্লু কালার দিয়ে দেখাচ্ছি, সেটা হাউস হোল্ডের কাছে যায়। এই যে হাউস হোল্ডের কাছে টাকা চলে আসলো, টাকা আসার পর হাউস হোল্ড কি করলো? ওই টাকা দিয়ে কনজাম্পশন করলো, ওই টাকা দিয়ে গভর্নমেন্টকে ট্যাক্স দিল, গভর্নমেন্ট এই টাকা দিয়ে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার সামলাইলো বা ইনভেস্টমেন্ট করলো আয়। বা এই তারপরে যাই হোক না কেন বা এক্সপোর্ট ইম্পোর্ট করলে এই প্রত্যেকটা কম্পোনেন্ট আছে আমরা এই টাকাগুলো আবার কার কাছে চলে যায়? ফার্মের কাছে চলে যাচ্ছে। যাওয়ার পর ফার্ম কি করতেছে? ফার্ম দেখলো আমার এখন এই যে নাফিসের মতো যে রেস্টুরেন্টটা বড় করতে হবে, আমার কিছু ওয়েটার লাগবে মানে লেবার, আমার কিছু মেশিনারিজ আইটেম ধরেন ওভেন লাগবে, ওয়াশিং মেশিন লাগবে, ধরেন ডিশ কুকার লাগবে। সো এগুলোর জন্য আমার কি
কি লাগবে, ফ্যাক্টরস অফ প্রোডাকশন মানে লেবার ক্যাপিটাল এগুলো লাগবে। তার মানে কি তখন তো আর ওর কাছে এগুলো নাই, যেহেতু ফার্ম। তখন ও কি করলো, ফ্যাক্টর মার্কেটের কাছে চলে গেল, যে লেবার কিনে আনলো বা ক্যাপিটাল কিনে আনলো বা ল্যান্ড কিনে আনলো, তাহলে কি করে ফ্রি ফ্রি দেবে? অবশ্যই না। তার মানে কি ওই যে সে যে ইনকামটা করছিল, দ্যাট ইজ ওয়াই, সেটাকে তাকে এখানে স্পেন্ড করতে হবে। তো ওয়াইটা কি গেল, এরকম ফ্যাক্টর মার্কেটের কাছে গেল, এটাই হচ্ছে টোটাল ইনকাম। টোটাল ইনকামটা ফ্যাক্টর মার্কেটের কাছে, ফ্যাক্টর মার্কেট থেকে টোটাল ইনকামটা করে হাউস হোল্ডের কাছে গেলে, হাউস হোল্ডের ইনকাম থেকে কনজাম্পশন বা ট্যাক্স বা এক্সপোর্ট ইম্পোর্ট বা ইনভেস্টমেন্ট আকারে খরচ করে, এবং খরচ করে এটা গুড মার্কেটে চলে যায়, গুডস মার্কেট থেকে এটা আবার তার উপরে ফার্মের কাছে চলে যায়। সেই টাকা থেকে আবার ফার্ম ফ্যাক্টরি প্রোডাকশন কিনে, সে টাকা আবার হাউস হোল্ডের কাছে চলে যায়, আবার এই টাকাটা কনজাম্পশন আকারে গুডস মার্কেটে গেছে, আবার ঘুরে ফার্মের কাছে চলে যাচ্ছে। এটা কি কি একটা সার্কুলার ফ্লো মনে হচ্ছে না? মানে চক্র আকারে ঘুরছে। ইয়েস বাই ম্যাম। বাই এনি কেস আমাদের বোঝানোর জন্য, মানে খুশি করার জন্য, ইয়েস ম্যাম না বলে একটু নিজে বুঝেন, দেখেন বাই এনি কেস এটাকে আমরা ব্রেক করতে পারি না। নাফিস বলবে যে কেন ম্যাডাম পারছি না। আমি বললাম যে নাফিস তাহলে আপনাকে না খেয়ে থাকতে হবে, লোকালয়ে থাকতে পারবে না। সত্যি কথা বলতে সেটা, ধর আপনি একটা বাসায় আছেন, বাসায় আপনি হাউস হোল্ড সার্ভিস নিচ্ছেন, মানে আপনি একটা বাসায় থাকছেন, রেন্ট দিচ্ছেন। আপনি তাহলে তাহলে বনে জঙ্গলে যা থাকেন, বনে জঙ্গলে যা থাকে, তখন এইটা তো। আমরা যদি একটা সভ্য সমাজে থাকতে চাই, আমরা এই জিনিসটা ব্রেক ডাউন করতে হয়। দ্যাটস ইটস নেম ইজ সার্কুলার ফ্লো, বাই দ্য ওয়ে। এবং এটা ইট টকস অ্যাবাউট অল ওভার ইকোনমি এবং অল ওভার ইকোনমিক অ্যাক্টিভিটি, অ্যান্ড ইটস রিলেটেড উইথ দ্য টোটাল আউটপুট অফ অ্যান ইকোনমি। তো দ্যাটস ওয়াই এখানে বলে যে যখন আমি when we are calculating the total output of an economy, that is the GDP, it's equal the total expenditure, that means in which sector we're going to spend, and also it's equal to the income, total income, that is aggregate income, because from which sector we are actually earning. So this is the thing. So finally যখন আমরা কম্পোনেন্ট গুলোকে যোগ করে দিলাম, আমি এটাকে মুছে দিচ্ছি। ফাইনালি আমি কম্পোনেন্ট গুলোকে তখন মুছে দিলাম, এবং সেখান থেকে আমরা পেলাম যে ইয়াস, তাহলে একটা দেশের জিডিপি is y is equal to c plus i plus d x minus m। বুঝলাম। এখন প্রশ্ন হচ্ছে, ম্যাডাম এত কথার শেষ কথা, পরীক্ষায় কোশ্চেনটা আসলে আমি কিভাবে উত্তর দিব, তাই না? কিভাবে লিখবো এই ইয়েস প্রশ্নটা তো ম্যাম। দিব। আচ্ছা, এটার জন্য প্রথমে লিখে রাখতে পারেন শর্ট নোট আকারে, ছবিটা দিতে হবে। ছবিটা দেওয়ার পর দেখবেন যে আমি প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে বসে, কম্পোনেন্ট মানে হাউস হোল্ড বা ফার্ম না। প্রত্যেক এই কম্পোনেন্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে কি, যে সি কি, জি কি, এগুলো সব বইয়ে দেওয়া আছে। হাউস হোল্ড ফার্ম কিভাবে কাজ করে, গভর্নমেন্ট কিভাবে কাজ করে, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড কিভাবে কাজ করে, এই পুরো জিনিসটাই বইতেই, এটা পার্কিনের বই থেকেই পড়বেন, পেজ নাম্বার 86 এখানে দেওয়া আছে। আমি এই রেফারেন্সটা মোস্ট প্রবাবলি আপনাদের সাথে গুগল ক্লাসরুমে শেয়ার করেছি, মানে এই পিডিএফ বইটা। তো ওখানে প্রত্যেকটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট গুলো যদি আমরা বলে ফেলি, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো প্রত্যেকটা কম্পোনেন্ট বলার সময় তখন দেখবেন যে, যেমন হাউস হোল্ডের কথা বলতে গেলে আপনার কনজাম্পশন কি সেটা চলে আসবে, এখানে আমি দেখতে পাচ্ছি কনজাম্পশন কি সেটা চলে আসবে, কি কি কারণে আমরা কনজাম্পশন করি, যে কনজাম্পশন এখানে বোল্ড করে দিয়েছে। তারপরে হচ্ছে কি এক্সাম্পল দেওয়া দরকার নেই। তারপর যখন গভর্নমেন্ট নিয়ে কথা বলেন, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আসবে। তারপরে হচ্ছে কি এক্সপোর্ট ইম্পোর্টের কথা আসবে, ইনভেস্টমেন্টের কথা আসবে, দেন রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে গেলে আমরা আবার এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে কথা বলবো। দেখা যাবে যে প্রত্যেকটা কোম্পানি সি আই জি এক্সপ্লেনের সাইড প্রত্যেকটা এখানে চলে আসবে। দেখবেন এখন। আচ্ছা, নাও আমি এখন একটা অ্যাটেন্ডেন্স নিবো, নেওয়ার পরে আমরা হচ্ছে নেক্সট টপিকে চলে যাবো। এই জন্য আমি একটু স্টপ শেয়ারে যাচ্ছি, যে অ্যাটেন্ডেন্স নিবো। আরেকটা অ্যাটেন্ডেন্স আমি আজকে নিবো, আমাদের ক্লাস এখন শেষ হবে না। ক্লাস শেষ হবে ইনশাল্লাহ 1টায়, নামাজে চলে যাবেন ছেলেরা। আচ্ছা, এই পর্যন্ত কেউ যদি না বোঝেন, কারো কোনো প্রশ্ন থাকে, ইউ মে আস্ক মি। কারো কোনো প্রশ্ন আছে? আপনারা এত বিদ্যাসাগর কবে থেকে হইলেন বলেন তো? বিদ্যাসাগরদের একটু কথাবার্তা শুনে, আমাদের টিচাররা এত রুড ছিল, মানে কিছু বললে শুনতে চাইতো না। না, মানে আমারই যেটা ছিল, আমার আবার প্রশ্ন করতে খুব ভালো লাগতো। না আজেরা বাজেরা প্রশ্ন, আমরা নানাবিধ প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাইতো। আর যে কোনো জিনিস নিয়ে পড়ালেখা, আমার খুব ইচ্ছা করতো যে আমি অনেক প্রশ্ন করি তাদের। আমার দেখা যাইতো যে আপনি প্রশ্ন করছি, কিন্তু আমি আসলে মানে তারা পছন্দ করতো না। আর আমি এটা দেখি যে এখানে আপনাদেরকে আমরা বলি যে এই প্রশ্ন করেন, কি বুঝেন নাই বলেন, জিজ্ঞাসা করেন, আপনাদের প্রশ্ন দেন। যেই আমি attendance নিবই,
24 জন থেকে 27 জন হলেন কেন? বাকি 3 জন কোথা থেকে আসে? হুম, কোথা থেকে এই 3 জন চলে আসলো বলেন তো? কোথায় বলবেন তো আমাকে? কি রে, আমার মাউসের আবার কি হলো? সরি। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স গুলো নিয়ে আগের মতো সিস্টেম হ্যান্ড রেজ করতে হবে। এস এম মুনেম শাহরিয়ার, জাকির হোসেন, সামিয়া, রিফাত, বাচ্চা ফাহাদ, নওরিন, Present, ma'am. চৌধুরী হৃদয়, চৌধুরী হৃদয়, চৌধুরী হৃদয় অ্যাবসেন্ট। মারিয়া হাসান, প্রিন্স মাহমুদ মাহিন Present, প্রেজেন্ট। ma'am. আচ্ছা, তাসফিয়া আনজুম আশা, Present, ma'am. আজিজুল হাকিম, Present, ma'am. আজিজুল আজিজুল হাকিম আছে? जी मैम। সরি। জান্নাতুল নাইম, রেজন রুমেন প্রেজেন্ট, পার্থ প্রেজেন্ট। পার্থ আছেন? হ্যান্ড রেজ जी করেন मैम। পার্থ। जी मैम। দেখেছি সোহান, प्रेजेंट मिस। ইমন, ইমতিয়াজ আহমেদ ইমন, রাকেশ, তৌহিদ প্রেজেন্ট, তাসনিম তানহা, তাসনিম তানহা মিলন, সিয়াম প্রেজেন্ট, নাফিদুল ইসলাম, प्रेजेंट मैम। না, সাদিয়া আবেদিন জুই, Present, ma'am. শরীফ মিয়া, সাদিয়া प्रेजेंट मैम। আবেদিন present, মিনহাজুল ইসলাম, यस मैम। রিফাত, রাব্বি তালুকদার প্রেজেন্ট। यस রাব্বি मैम। আছে না? यस मैम। জুহি, জুহি, আচ্ছা রিফাত কি প্রেজেন্ট? ना मैम। আচ্ছা, জুহি, জান্নাতুল ফেরদৌস, ফাতিমা। मैम और नेट प्रॉब्लम। ফাতিমাকে তাও লিভ করে আবার জয়েন করতে পারেন। আচ্ছা, বর্ষণ, নাফিস প্রেজেন্ট, হাসিব, হাসিব তো प्रेजेंट অ্যাবসেন্ট। प्लीज। থ্যাংক ইউ, হাসিব তো मैम আসে। आसिफ। আচ্ছা ঠিক আছে, মৃদুল, प्रेजेंट मैम। ইয়াসিন আরাফাত রাসেল, यस मैम। আলভি, यस मैम। प्रेजेंट मैम। সুবি, আদিত্য দেব, Present, ma'am. I'm Shumi. আদিত্য দেব, সুষময়, অপূর্ব সরকার জিতু, ইমরান হোসেন ইয়েস ম্যাম। প্রেজেন্ট, ইরফানা প্রেজেন্ট, মিম প্রেজেন্ট, জিসান, তিথি ঘোষ। ম্যাম জাকির হোসেন। ম্যাম আমার যা- ওটাতে এখনো এখানে ইয়ে হয় নাই। আচ্ছা, এটাতে যাদের প্রবলেম হচ্ছে এখন আমাকে একটু বলেন, যারা হচ্ছে গিয়ে কোনো কারণে মিস করে গিয়েছেন। ম্যাম ম্যাম জাকির আরো হোসেন। ক্লাস এটা তো নাই। কার্ডটা নাই, বুঝি নাই। আরুষা ম্যাম আজমি আনসার আপনার, আছে। আমি তো এখানে আসলে হাত দিই না এটা। আপনি কি, আমি আপনাকে কোঅর্ডিনেটরের সাথে কথা বলতে বলেছি, আপনি কি কথা বলেছিলেন স্যারের সাথে? না না ম্যাম, আমি তো ভাবছি কি এটা হয়ে যাবে। ম্যাম কোন স্যারের সাথে কথা বলবো? আপনি কালকে একদম ফার্স্ট আওয়ারে গিয়ে কামরুল স্যারের সাথে কথা বলতে পারেন, অথবা আপনি একটু কামরুল স্যারকে এটা জানায় একটা টেক্সট করে রাখেন আগে, যাতে স্যার ইনফর্ম আচ্ছা থাকে। কামরুল স্যারকে তো চিনেন, সেটাই জি ছিল ম্যাম আপনাদের জি সাথে। তো জি। স্যারকে একটু ইনফর্ম করে রাখেন যে স্যার আমার এই প্রবলেমটা হয়েছে, আমি যখন গেছিলাম ঠিক হয়ে যাবে, এখন আর ঠিক হয়নি। আচ্ছা ম্যাম। নাহলে কিন্তু আপনার নাম আমার লিস্টে নাই, বুঝবেন? আপনি পরবর্তীতে ইয়াও হবে না, এটাকে কি বলে যে, ম্যাম আমি তো এখানকার ক্লাস গুলা করেছি। না 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 না, আপনি বুঝেন নাই, তার মানে এক্সামে আপনার নাম আসবে না, তখন আমি কি করবো? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। জাকিরকে দিয়েছে, আচ্ছা আর ম্যাম। কে আছেন? আর কে অ্যাবসেন্ট হয়ে গেছেন? জাকির ছাড়া আর কেউ আছেন যিনি ক্লাসে আছেন কিন্তু অ্যাবসেন্ট হয়ে গেছেন? আমি আর একটা অ্যাটেন্ডেন্স দিব। তো এখন আমাদের ক্লাস শেষ হয় নাই। এখন টাইটেল দেন হচ্ছে লিমিটেশন অফ জিডিপি। আচ্ছা, এখন একটা ব্রেক দিব। ব্রেক মিন্স হচ্ছে তাই বলে ঘন্টা খানেকের ব্রেক না,
এটাকে বলে পাওয়ার ব্রেক। আমরা অনেকক্ষণ ধরে পড়ছি তো, টানা পড়লে একটু ব্রেন আমাদের হ্যাং হয়। তা আমরা একটা পাওয়ার ব্রেকে যাব। এখন বাজে হচ্ছে 11টা 58। আমরা ঠিক 12টা 3-এ আবার স্টার্ট করবো, মানে 5 মিনিটস একটা ব্রেকে যাব, তারপরে আমরা পরের চ্যাপ্টার দিয়ে শুরু করবো, আনএমপ্লয়মেন্টের যে চ্যাপ্টার। বুঝতে পারছি? 5 মিনিট একটা ব্রেক। বুঝছি সবাই? ইয়েস ম্যাম। ঠিক আছে, এটা ব্রেক এখন থাকে। হ্যাঁ, আচ্ছা, তো এরপরে আমরা যে টপিকটা দিয়ে স্টার্ট করবো, টপিকের একটা নেম আছে। থ্যাংক ইউ। আচ্ছা, বুঝতে পেরেছে আছেন সবাই। টপিকের একটা নেম আছে, সেটা হচ্ছে গিয়ে লিমিটেশন অফ রিয়েল জিডিপি। আমরা যদিও জিডিপির পড়ে ফেলেছি, আজকে দেখলাম যে একটু আগে ক্লাসে দেখলাম যে জিডিপিটা হচ্ছে গিয়ে আপনার একটা দেশের টোটাল ইনকাম এবং টোটাল এক্সপেন্ডিচারের সমান। তারপরে আমরা দেখেছিলাম জিডিপি ক্যালকুলেশনের সময় কত প্রসেস, যে যাতে হচ্ছে কি ভুল না হয় এবং হচ্ছে গিয়ে একটা দেশের অরিজিনাল সিচুয়েশন বের করা যায় এটা। কিন্তু তারপরেও আমরা দেখতে পাবো যে দেয়ার আর সাম লিমিটেশন অফ রিয়েল জিডিপি, বা আমি যদি স্পেসিফিকলি বলি দেয়ার আর সাম লিমিটেশন অফ জিডিপি। এই লিমিটেশনটার জন্য টাইটেল দেন লিমিটেশন অফ জিডিপি, এটা দিয়ে টাইটেল দিয়ে রাখেন। পেজ নাম্বার 93-তে আছে আমাদের পার্কিনের বই। তারপর আমি একটু বলে দিচ্ছি, এটার জন্য ইফ ইউ ওয়ান্ট আপনারা কিন্তু অনলাইন কন্টেন্ট কন্টেন্ট ইউজ করতে পারেন। আচ্ছা, যারা এই যে ক্লাস থেকে লিভ নিছেন 9 জন, আগে ছিল 27 জন, এখন হয়ে গেছেন 18 জন, তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আমি আবার একটু করে অ্যাটেন্ডেন্স নিব। তো দ্যাট যারা লিভ নিছে তাদেরকে জানান যে ক্লাসে জয়েন করতে, আর একটা অ্যাটেন্ডেন্স পাবে। এই যে আমি আমি আপনাদের দেখাইতে পারি না, আমার যে চ্যাট বক্সটা আছে ওই চ্যাট বক্সে দেখায় অমুক লিভ ফ্রম ইয়োর ক্লাস, তমুক জয়েন ইন ইয়োর ক্লাস, এরকম করে নোটিফিকেশন আসতে থাকে। তো সবগুলো চ্যাট আকারে থাকে যে কে কখন জয়েন করছে, কে কখন লিভ করে যাচ্ছে। তো আমি একটু যাওয়ার আগে একটু এগুলো বেসিক, এখান থেকে কোনো প্রশ্ন হবে না, আবারও বলে দিচ্ছি। আমরা চাইলে একটা দেশের জিডিপিটাকে এরকম ট্রেন্ডটাকে দেখাতে পারি। যেমন ধরেন আমি যদি ইউএস এর অনুযায়ী যাই, তাহলে দেখা যাচ্ছে যে ইউএসএ এটা এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল লাইনটাকে বলে হচ্ছে গিয়ে আপনার পটেনশিয়াল জিডিপি, মানে যে জিডিপিটাকে আমরা এক্সপেক্ট করি যেটা হলে ভালো। আর এই যে রেড কালারের লাইন যেটা, সেটা হচ্ছে রিয়েল জিডিপি পার পার্সন, মানে জিডিপি পার পার্সন, বা আপনি জিডিপিটাই চিন্তা করেন। তো মোটামুটি ইউএস এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা একটা আপওয়ার্ড স্লোপিং লাইন, মানে উপরের দিকেই যাচ্ছে, অর্থাৎ বাড়ছে কিন্তু সময়ের সাথে সাথে। তারপরে যদি আমরা ইউএস এর পটেনশিয়াল জিডিপি এবং রিয়েল জিডিপির সাথে কম্পেয়ার করে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে 2001 থেকে 2010 সালে মোটামুটি এটা আহ বেড়েছে, কিন্তু ইন সাম কেসেস যে 2009 সালে যখন হচ্ছে রিসেশনে পড়েছিল ইউএসএ তে, তখন সেটা আবার একটু ফল করেছে। তো মনে রাখতে হবে একটা জিডিপি, সেটাকে যদি আমি মানে সেটাকে টাইমের এগেনস্টে রিয়েল জিডিপিটাকে আমরা একটা গ্রাফে প্লট করি, তখন এটা একটা ট্রেন্ড ক্রিয়েট। এই ট্রেন্ডটাকে আমরা বলি হচ্ছে গিয়ে বিজনেস সাইকেল। এখান থেকে প্রশ্ন করবো না, বাট আপনাদের দেখবেন যে স্পেশালি মার্কেটিং এর কোর্স গুলোতে বিজনেস সাইকেল নিয়ে কথা বলে। তো আবারও বলছি, আমরা যদি রিয়েল জিডিপি কে ইয়ার মানে সময়ের সাপেক্ষে একটা প্লট করে আমরা যদি গ্রাফে প্লেস করি, তখন একটা ট্রেন্ডের মতো, অর্থাৎ একটা আমরা একটা প্যাটার্ন দেখতে পাবো। এই প্যাটার্নটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে বিজনেস সাইকেল। বিজনেস সাইকেলের 4টা পার্ট থাকে। একটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে এক্সপ্যানশন, একটাকে বলি রিসেশন, দেন বলি পিক, আর একটাকে বলি টাপ। তো এখানে ছবিটা ভালো করে দেখানো যায় না, এই কারণে আমি একটু এঁকে দেখাবো। বাই দা ওয়ে, এটা আঁকতে হবে না, এটা জাস্ট বোঝার জন্য। তো আমি বিজনেস সাইকেল ড্র করার জন্য আমি এই লেফট সাইডে ড্র করছি। একটা এক্স এক্সিস নিলাম, একটা ওয়াই এক্সিস নিলাম। বিজনেস সাইকেল দেখতে অনেকটাই যে এরকম হয়, যে আপনার ঠিকই জাস্ট একটা ট্রেন্ড শো করে। তো দ্যাট এটা দেখতে এরকম দেখতেই আছে। তো দেখতে এটা অনেকটাই যেরকম একটা ও আছে, এরকম আমার কাছে আমি এটা ড্র করে দেখাচ্ছি না। তো বিজনেস সাইকেলটা দেখতে অনেকটা ট্রেন্ডের মতো হয়, এরকম। তো একবার ঢেউয়ের মতো, একবার উপরে উঠে একবার নিচে নামে। তো মনে রাখতে হবে, এখন আমি মার্ক করছি এই যে যে জায়গাটা একদম নিচে, একটা বিজনেস সাইকেলের নিচের অংশে যে পয়েন্টটা পাচ্ছি, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে টাপ। অর্থাৎ এই জায়গাটাতে সে সবচেয়ে খারাপ অবস্থানে আছে। টাপ থেকে যখন সে এই যে ওপরে ওঠার চেষ্টা করছে, উপরের দিকে উঠছে, এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে গিয়ে এক্সপ্যানশন, অর্থাৎ ভালো হচ্ছে। ভালো হতে 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 সে একটা সময় কি হয়, ওই যে একটা
পিক পজিশনে চলে যায়, যে পিকই বলে ফেললাম, অর্থাৎ সবচেয়ে উঁচু পজিশন, অর্থাৎ যে জায়গায় ইকোনমিটা ভালো থাকে এটাকে আমরা বলি পিক। দেন আবার সেখান থেকে সে নিচে নেমে যায়। নিচে নামা বলতে বুঝাচ্ছি যে আবার ইকোনমিটা হয়তো কলাপস করতে পারে বা কোনো ধরনের জিডিপিটা করতে পারে, তখন এটাকে আমরা বলি রিসেশনারি পিরিয়ড, যেখানে ইকোনমি কন্টিনিউয়াসলি খারাপ করতে থাকে। আবার রিসেশনারি পিরিয়ড থেকে যে এটা আবার কোথায় চলে যায়, টাপে চলে যায়। সো বিষয়টা অনেকটা এরকম যে একটা পিকে থাকবে, অর্থাৎ আমাদের লাইফের মতো। আমি এটা দেখানোর কারণটা বলছি, মনে রাখবেন যে আমাদের জীবনটাও এরকম, আমাদের জীবন সবসময় যে ভালো থাকবে তা না। সময় আপনি দেখবেন যে খুব একটা এই যে টাফ পজিশনে আছে, অর্থাৎ জীবন খুব খারাপ আছে, কিন্তু মনে রাখবেন যে এটাই শেষ না, এরপরে লাইফ পিকে যাবে। এটার জন্য আপনাকে কি করতে হবে, এক্সপ্যানশনের দিকে যেতে হবে। এক্সপ্যানশন কিভাবে যেতে পারবেন, যে ওই যে বললাম, চেষ্টা করতে হবে, কন্টিনিউয়াসলি চেষ্টা করতে থাকবে। তো কন্টিনিউয়াসলি চেষ্টা করতে থাকলে তখন যেটা হবে যে আমরা একটা সময় এই যে যেটা হচ্ছে যে পিকে চলে যাবো, অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ে। তো আবার এটাও মনে রাখতে হবে জীবনে কিন্তু সবসময় ভালো সময় থাকে না। অনেক সময় দেখবেন যে আমাদের জীবনে অনেক ভালো সময় আছে, আমরা ভাবি যে এটাই মনে হয় জীবনের, এই দুনিয়াবী জীবন এটাই সবচেয়ে সুখ, কিন্তু মনে রাখতে হবে যে না, জীবনে সবসময় ভালো সময় থাকে, যে ভালো খারাপ মিলিয়ে জীবন, এই যে এরকম। তো রিসেশন অ্যান্ড পিক এই দুটো মিলিয়েই জীবন, এটাই বলবো অ্যাজ এন ইকোনমিস্ট। তো এই সাইকেল গুলো পাস করে প্রত্যেকটা বিজনেস যেমন এটার মধ্যে দিয়ে যায়, প্রত্যেকটা ইকোনমি এটার ভিতর দিয়ে যায়, ইভেন আমাদের লাইফটাও অনেকটা এরপর চলে আসে যে এত কথা বললাম সবই যখন জিডিপি ধরে কিন্তু বললাম, কিন্তু তারপরও একটা দেশের জিডিপি কিছু লিমিটেশন, ওভারঅল লিমিটেশন গুলো আমি বলি, তারপরে এই স্পেসিফিক পয়েন্ট গুলোতে আসবে, যেটা আপনারা গুগল করলে পাবেন। যদি একটু ওভারঅল পয়েন্ট গুলো নিয়ে বলি, ওভারঅল ঝামেলাগুলোর মধ্যে প্রথম যে ঝামেলাটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার স্ট্যান্ডার্ড অফ লিভিং। একটা দেশের জিডিপি আপনি অনেক বড় পেতে পারেন, কিন্তু ইট ডাজেন্ট মিন যে ওই দেশের জিডিপি ভালো হওয়া মানে ওই দেশের সব মানুষ একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং ফেস করছে। তারপরে স্ট্যান্ডার্ড অফ লিভিং মানে হচ্ছে দ্য কোয়ালিটি লাইফ দ্যাট উই হ্যাভ, আমাদের লাইফটা কতটা ভালো কোয়ালিটি ফুল, এটা এই জিনিস। তো এটা যাতে ফেস করছেন এরকম কিন্তু হবে না। স্ট্যান্ডার্ড অফ লিভিং জিডিপি অনেক ভালো বলেই তো, যেমন ধরেন একটা এক্সাম্পল দিই, ইউএস এর কি জিডিপি অনেক বেশি না? ওদের যদি জিডিপি দেখেন বা বাজার সাইড দেখেন অনেক বড় দেয়, আপনার মনে হবে যে ইউএস এর মানুষ দুজন মনে রিচ অ্যান্ড রিচ, বাট ইউএস এ কি হোমলেস মানুষ নাই, রাস্তাঘাটে মানুষ পড়ে থাকে এরকম হয় না? হয়তো বাংলাদেশের তুলনায় কম, কিন্তু হয়, কিন্তু গরিব মানুষের কিন্তু আছে। সেকেন্ড জিনিস হচ্ছে গিয়ে যেটা আমরা বলতে চাচ্ছিলাম, যে একটা দেশের জিডিপি সাইজ থেকে কিন্তু সেই দেশের এডুকেশনাল কোয়ালিফিকেশন বা এডুকেশনের যে কি অবস্থা, শিক্ষা, শিক্ষাটা যেটা একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, এই জিনিসটা কিন্তু বুঝে যাবে। তারপর তাদের ফরেন পলিসি গুলা, বৈদেশিক যে সম্পর্ক যেটা, এগুলো ক্যালকুলেশন করা যায় না, তো জিডিপি কিন্তু সব থেকে ডিটেল দেয়। আচ্ছা, ইভেন ফিউচার প্রেডিকশনও করা যায় না, যে ফিউচারে ইনফ্লেশন বাড়বে না কমবে, এরকম এরকম অনেকগুলো আছে, সেকেন্ডারি আছে। মেইন পয়েন্ট গুলোতে আসে যেটা বইয়ে লিখেছে। আচ্ছা, প্রথমে আসছে হচ্ছে হাউস হোল্ড প্রোডাকশন। এইটার বাংলায় একটু লিখে রাখেন, মানে মনে রাখার জন্য, কারণ এটা তো বই থেকেই পড়বেন, আমি বলবো বাংলাতে লিখে রাখেন এরকম, যে মানে আমার কথা থেকে শুনে বুঝুন। আমরা হাউস হোল্ডে অনেক কাজ করি, যে কাজের একটা মার্কেট ভ্যালু আছে, কিন্তু যখন জিডিপি ক্যালকুলেশন করি, যে ধরো হাউস হোল্ডে আমরা কাজ করি, আমরা ফ্রি অফ কস্ট কাজ করি, তো এইটার ভ্যালুটা হচ্ছে গিয়ে হাউস হোল্ড, মানে এটার ভ্যালুটা আমাদের জিডিপি তে আসে, যেটাকে আমরা হাউস হোল্ড প্রোডাকশন নিয়ে বলি। যেমন ধরলাম যে আমাদের প্রত্যেকের মাই আমাদের জন্য অনেক মজার মজার খাবার রান্না করে না, বলেন তো? করে ইয়েস। কিনা? মজার মজার খাবার, ধরেন ধরলাম সিয়ামের আম্মু অনেক মজার বিরিয়ানি বানায়, হতে পারে, বা অনেক সুন্দর পোলাও রোস্ট বানায়, বা পোলাও রোস্ট বানায়, খুব সুন্দর ফিশ ফ্রাই বানায়। এখন সেম বিরিয়ানি, সেম পোলাও রোস্ট আমাদের সবার মাই রান্না, সবার মাই মজার মজার রান্না। তো ওই রান্নাটাই আমরা সেম রেস্টুরেন্টে যে খেতে গেলে আমাদের কি পরিমাণ পে করতে হয়। কিন্তু আমার আম্মা যখন রান্না করছে, আপনাদের, আমার আম্মা নাই, মানে আমার আম্মা, আমার এটা মনে হয় না, আমার আম্মা খুব মজার নুডলস রান্না করে। এখন আমি কিন্তু নুডলস বানাইতে পারি, আমি পাস্তা বানাই, আমি অনেক ধরনের আইটেম রান্না করি। কিন্তু আমার আম্মা যেটা রান্না করতো, অনেস্টলি স্পিকিং, আমি, আমার কাছে মনে হয় যেইভাবে রান্না করি না কেন আমি অত মজার রান্না করতে পারি না। তো ওই সেম নুডলস আমি অনেক সময় রেস্টুরেন্টে যেও খেয়েছি, তা আমার এই ফিলিংটা কখনো হয় না যে আমি ওই মজাটা রান্না করতে পেরেছি। তো এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে ইটস অল অ্যাবাউট হাউস হোল্ড প্রোডাকশন, যে আমাদের বাসায় যে খাবারটা রান্না হচ্ছে এটারও কিন্তু একটা মার্কেট ভ্যালু আছে, এটা মার্কেটে সেল করলেও এটার ভ্যালু আছে, কি যখন আমাদের এটা বাসায় থাকে, যখন বাসায় খাচ্ছি, এটার ভ্যালুটা কিন্তু আমরা ক্যালকুলেশন করছি না। এটাকে আমরা হাউস হোল্ড প্রোডাকশনের মধ্যে
নিয়ে আসছি যেটা জিডিপি তে আনা যায় না। তো আপনার মার কিন্তু একটা কন্ট্রিবিউশন থাকে যেটা আপনি কাজ করছে, সেটার মার্কেট ভ্যালু আছে, সেটা আপনি আনতে পারছেন না। দেখেন সেম কাজটা যদি আপনি একটা বাসায় হেল্পিং হ্যান্ড রেখে করেন, যেমন আমরা অনেকেই হোস্টেলে থাকে, হোস্টেলে যখন আমরা সেম আমাদের মা যে রান্না করে, আমরা হোস্টেলে হয়তো একটা খালা রেখে দিই, মানে একজন হোম মেকার, মানে একজন কি বলা যায়, আমি এটাকে বলি যে তারা হচ্ছেন হোম মেকারদের হেল্পার, অ্যাসিস্ট্যান্ট, হোম অ্যাসিস্ট্যান্ট এইভাবে আমি বলি। তো এই যে অ্যাসিস্ট্যান্ট রেখে দিই, তাদেরকে কি তখন আমাদের পে করতে হয় না? আমার বাসায় এখন হোম অ্যাসিস্ট্যান্ট আসুক, আমি এটা সেটা তাকে করতে হবে, তাকে কিন্তু আমাকে মাসের ভালো আমার পে করতে হবে। সেম কাজটা আমি করলে কিন্তু আমাকে কেউ পে করবে। তো এই যে একটা বড় একটা অংশের কাজ হচ্ছে যেটার একটা মার্কেট ভ্যালু আছে, যেটা জিডিপি তে কোনোভাবে আনা যায় না। আচ্ছা, আবার আসি, বর্ষণ বললো যে ম্যাডাম আপনি শুধু ছেলেদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে কথা বলতে, ছেলেদের কোনো অ্যাক্টিভিটি নেই বাসায় যেটার মার্কেট ভ্যালু আছে? ডেফিনেটলি আছে। ধরেন বর্ষণ মাঝে মধ্যে বাসার জন্য বাজার করে, করেন না? বাজারে পাঠায় আম্মু। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, বাজারে এখন যদি ওনার পরিবর্তে আমি কোনো ওই যে সেবা এক্স ওয়াই জেড বলে একটা অ্যাপস আছে, ওইখান থেকেও এরকম লোক পাওয়া যায় যে বাজার করে দিবে বা ডাক্তারের কাছে দিয়ে যাবে, আমি যে ওখানে ঘন্টা বেসিসে পেমেন্ট করতে হয়। বর্ষণকে কি ঘন্টা বেসিসে পে করে বাসায়? নো ম্যাম। তাহলে দেখেন ছেলেদেরও কি এরকম অনেক অ্যাক্টিভিটি থাকে না? অনেকে গার্ডেনিং করে, অনেকে বাসায় বিভিন্ন টুলস ঠিক করে দেয়, ধরেন ফ্যান লাগাই দিচ্ছে, তারপরে লাইটটা লাগিয়ে দিচ্ছে, যে এরকম ছোট ছোট কাজ করার ছেলেরা, যেটার কিনা একটা মার্কেট ভ্যালু। কিন্তু দেখা যায় যে আমরা যেহেতু বাসায় থাকি, তো বাসার কাজ, সেই কারণে এটার কিন্তু আমাদের কোনো পেমেন্ট হয় না। তো এইটাকে বলছে হাউস হোল্ড অ্যাক্টিভিটি, এবং হাউস হোল্ড অ্যাক্টিভিটি এটা এখন একটা ইয়া বলছে, এর মধ্যে অনেক সময় বলে যে বাংলাদেশ ইকোনমি অনেক পিছিয়ে আছে, কারণ বাংলাদেশে হাফ অফ দা পপুলেশন ঘরে বসে থাকে। রিসেন্টলি বিষয়টা যেটা হয় যে মানে মেয়েদের কথা ইন্ডিকেট করছে যে বাংলাদেশে বেশিরভাগ মেয়ে কাজ করে, মানে বাইরে কাজ করে না, যেটা মার্কেট ভ্যালু আমরা দিই, ঘরে কাজ করে যে কাজটার জিডিপি তে অ্যাড করতে পারে, সো দ্যাট সেখানে একটা বড় ধরনের লস। এটাকে আমরা বলছি হাউস হোল্ড প্রোডাকশনের মধ্যে এই জায়গাটা আসছে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ইকোনমিক অ্যাক্টিভিটি। এখন কার কথা বলবো, বর্ষণের কাছে, যে বর্ষণের মনে হলো যে এই ধরেন সে যখন বাজার করতে, তো মাঝে মধ্যে সেখান থেকে ধরেন আলুর দাম যদি 20 টাকা হয়, ও দাম বলে 30 টাকা। তারপরে ধরেন চালের দাম যদি হয় 60 টাকা, ও দাম বলে 65 টাকা। এই ধরনের করে কিছু কিছু টাকা তার পকেটে ঢুকে। এখন বর্ষণ চিন্তা করলো যে এইভাবে করে আর কতদিন, আমি এখন অনেক দ্রুত বড় লোক হতে চাই। এই জন্য কি করলো, ওকে নাফিস বুদ্ধি দিল যে দোস্ত, যদি লাল পানির ব্যবসা করিস তাহলে খুব শর্টকাটে বড় লোক হয়ে যাবে, লাল পানি অনেক চলে। তো বর্ষণ লাল পানির ব্যবসা করে, এই লাল পানি মানে কিন্তু আমি রুয়াবজা বলছি, তো লাল পানির ব্যবসা শুরু করলো। 5 দিন পরে পুলিশ এসে বর্ষণকে নিয়ে গেল। বললো কেন, কি সমস্যা? বললো যে আপনি যে কাজটা করতে এটা বাংলাদেশের লিগেল না। তো এর লিগেল না, এটা জিডিপি তে আসে না, সো ইলিগাল কাজ করলে আপনাকে অ্যারেস্ট করা হয়েছে। তো যেমন এরকম টাইপস এর ইকোনমিক অ্যাক্টিভিটি লাইক ড্রাগস বিজনেস, ইলিগাল ইকোনমিক অ্যাক্টিভিটি, যেটা ওই দেশের ওয়াইজ লিগেল না। যেমন বাংলাদেশে হয়তো পানীয় যেটা অ্যালকোহল বিজনেস যেটা বলছে, এটা বাংলাদেশে হালাল না, বাট ইন ইন্ডিয়া ইটস হালাল বলে ফেলছে, মানে এটা লিগেল না, বাট ইন ইন্ডিয়া ইটস লিগেল। হ্যাঁ, তো এরকম যে বিজনেস গুলো আছে যেগুলো হচ্ছে গিয়ে আপনার লিগেল না বাংলাদেশে, আহ আমি সেটা করছি, তো তখন এটার ইনকামটা কিন্তু আমি শো করতে পারি না। ওই যে আমরা বলি যে ইনকামটা আমরা শো করি না, যেখান থেকে ব্ল্যাক মানি ক্রিয়েট। তো এই জিনিসটাকে হচ্ছে গিয়ে আমরা এই অ্যাক্টিভিটি গুলো থেকে, ইকোনমিক অ্যাক্টিভিটি গুলো থেকে যে ইনকামটা হয় সেটা জিডিপি তে যেমন অ্যাড হয় না, এবং সেটাকে আমরা বলি আন্ডারগ্রাউন্ড ইকোনমিক অ্যাক্টিভিটি। এবং একটা ইকোনমি থেকে প্লেসও করা যায় না জিডিপি সাইজটা থেকে, যে কত পার্সেন্ট আন্ডারগ্রাউন্ড ইকোনমিক অ্যাক্টিভিটি এখানে আছে। সো দিস ইজ ওয়ান অফ দ্য মেজর লিমিটেশন, আমাকে যদি বলেন এটা আমার কাছে ওয়ান অফ দ্য মেজর লিমিটেশন। যেমন আমি যদি বাংলাদেশের বেসিসে বলি, খুবই সারপ্রাইজিং, এটা সিপিডির, মানে সিপিডি ওনাদের হচ্ছে গিয়ে আপনার এটা রিসার্চ ছিল, টিআইবিরও, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তাদেরও হচ্ছে গিয়ে এই রিসার্চটা ছিল। সেটা হচ্ছে গিয়ে যে আপনার বাংলাদেশের ইকোনমির 25 to 30%, 25 থেকে 30% হচ্ছে গিয়ে আপনার আন্ডারগ্রাউন্ড ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়ে যায়, অর্থাৎ যেটা ইলিগাল, অর্থাৎ ঘুষ নিচ্ছে, কেউ ড্রাগস বিজনেস করছে, কেউ হচ্ছে গিয়ে ইলিগাল ড্রাগস বিজনেস করছে, কেউ ইলিগাল লেবার দিচ্ছে। ইলিগাল লেবার কেমন, যে আপনি যদি বৈধ ভাবে অনুপ্রবেশ করেন, যেমন ইউএসএ তে যদি আপনি যে আপনার যদি লিগেল
ভিসা না থাকে তখন আপনি কাজ করেন, সেটাকে লিগ্যাল লেবার বলে। তো এইভাবে করে ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে চলে আসছে। আপনি বলবেন যে ম্যাডাম ইউএস এর এই রেশিওটা কোন, এটা বইয়ে দেওয়া আছে। ইউএস এর এই রেশিওটা হচ্ছে 9 to 30%, প্রায় 9 থেকে 30%-এর মতো ব্যাপার আছে, যেখানে হচ্ছে কি আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিতে আপনাদের ওদের চলে যাচ্ছে। আচ্ছা, দেন আসে হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি, লাইফ অ্যান্ড হেলথ এক্সপেক্টেন্সি। এইটা হচ্ছে কি খুবই ইজি। একটা দেশের জিডিপি থেকে আমরা আসলে বুঝতে পারবো না যে ওই দেশের মানুষের হেলথ কেমন হতে পারে, অর্থাৎ স্বাস্থ্যগত উন্নয়ন বা মেডিকেল মেডিকেল কতটা ডেভেলপ, এই জিনিসটা আমরা যেমন গেস করতে পারি না, তেমনি হচ্ছে কি লাইফ এক্সপেক্টেন্সি, অর্থাৎ কত বছর তারা বাঁচবে ওই দেশের জনগণ, এই জিনিসটা খুব বেশি একটা মানে বের করা যায় না। যেমন আমি যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের জিডিপি হচ্ছে ওয়ার্ল্ডে 40তম হচ্ছে কি জিডিপি সাইজ। আমরা টপ 10 এর মধ্যে তো নাই। অথচ বাংলাদেশের মানুষের লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে 72 ইয়ার্স, 71 ইয়ার্স প্লাস। মানে আমি যদি অ্যাভারেজ চিন্তা করি, মেয়েদের আরো একটু বেশি। তো 71 ইয়ার্স প্লাস, এটা হুইচ ইজ রিয়েলি হাই। আপনি যদি ইউএস এর সাথে কম্পেয়ার করেন, ইউএস এর মানুষেরও লাইফ এক্সপেক্টেন্সি 71 ইয়ার্স না, তাদের লেস দেন। তো ওদের থেকে আমাদের জিডিপি সাইজ ছোট, অথচ আমাদের লাইফ এক্সপেক্টেন্সি অনেক বেশি। তো এই যে এটাই বললাম যে জিডিপি থেকে আসলে এই জিনিসটা বের করা যায় না। তো এটা একটা মানে আনএক্সপেক্টেড থিং, যেটা কেন বের করা। লেজার টাইম, লেজার টাইম হচ্ছে আমরা যখন চিন্তা করেন, ধরেন আমাকে দিয়ে এক্সাম্পল দিই, আমি ধরেন আমি একটা স্যালারি পাই। এই স্যালারিটা যদি আমি হিসাব করি কিসের জন্য স্যালারি পাই, আমাকে একটা নির্দিষ্ট অফিস আওয়ার আছে, সেটা আমাকে মেনটেন করতে হয়, একটা নির্দিষ্ট পরিমাণে ক্লাস আছে, সেগুলো আমাকে নিতে হয়। এগুলো যখন আমি মেনটেন করে নিতে পারি, তখন হচ্ছে গিয়ে আমাকে একটা স্যালারি দিচ্ছে। তো তার মানেটা কি দাঁড়াচ্ছে, মানে আমার পার আওয়ার, ওয়ার্কিং আওয়ার স্পেসিফিকলি, এটার একটা ভ্যালু আছে। ইন দ্য সেম ওয়ে মাঝে মধ্যে আমি রেস্ট নেই না, ভ্যাকেশনে যাই না, ছুটি কাটাই না, তাহলে আমার ধরে নিলাম আমার পার আওয়ারের ভ্যালু হচ্ছে 2,000 টাকা। তাহলে এখন আমি বাসায় ধরে মি টাইম কাটাচ্ছি, তাহলেও তো সেখানেও তো আমার সময়টাই ব্যয় হচ্ছে। তাহলে সেই সময়ের ভ্যালু কি 2,000 টাকা না? সে সময় ভ্যালু তো 2,000 টাকা। কিন্তু দেখা যাবে যে জিডিপি যখন আমরা ক্যালকুলেশন করছি, এই ভ্যালু গুলোকে আমরা লেজার টাইমেরও যে একটা ভ্যালু আছে, তো আমরা ভ্যাকেশনে গেলে যে ভ্যাকেশন ডেইজ এ গেলাম, সেখানে যে আমাদের ওই সময়টার একটা মূল্য আছে, যেটা আমরা চাইলেই ক্যালকুলেশন করতে পারতাম জিডিপিতে, এগুলো কিন্তু এখানে আসে। দিস ইজ ওয়ান অফ দ্য মেজর ড্রব্যাক। দেন আসেন এনভায়রনমেন্টাল কোয়ালিটি। মানে ইকোনমিক অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টের সাথে ডিরেক্টলি রিলেটেড। লাইক আমি এখন হচ্ছে গিয়ে একটা রেস্টুরেন্ট দিচ্ছি, সেখানে আমার যখন ওইটার কিচেন, সেখানে কিন্তু প্রচুর ফসিল ফুয়েল সেখানে আমরা হচ্ছে বার্ন করবো, এবং সেখান থেকে প্রচুর কিন্তু কার্বন আপনার হচ্ছে ইমিশন হবে। তো দেখা যায় যে এনভায়রনমেন্ট কোয়ালিটি বা এই বিষয়গুলো, এগুলো কিন্তু আমার জিডিপি থেকে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারছি। এনভায়রনমেন্ট কোয়ালিটি কেমন আছে, এটা জিডিপি থেকে আমরা বের করতে পারছি। লাস্ট নট বাট লিস্ট আর একটা পয়েন্ট আছে, পলিটিক্যাল ফ্রিডম এন্ড সোশ্যাল জাস্টিস। সবচেয়ে সহজ ভাবে বললে, একটা দেশে পলিটিক্যাল সিচুয়েশন কেমন, আমার সোশ্যাল জাস্টিস কেমন, আমি কি ধরনের রাইটস এনজয় করছি, করাপশন আছে কিনা, সোশ্যাল সিকিউরিটি কেমন, এই ধরনের কোনো বিষয় জিডিপি থেকে বের করা যায়। যে বাংলাদেশের জিডিপি যথেষ্ট ছোট, আমি যেটা বলছিলাম। অথচ বাংলাদেশের কিন্তু আমি যদি সোশ্যাল সিকিউরিটির কথা চিন্তা করি, আমাদের দেশে কিন্তু বৃদ্ধ বয়সে দেখা যায় বাবা মাদের কিন্তু আমরা টেক কেয়ার করি, তো বাবা মারা আমাদের সাথে কিন্তু যথেষ্ট আদর আপ্যায়ন করা হয় তাদেরকে। অথচ আপনি ইউএসএ তে যান, তাদের জিডিপি সাইজ অনেক বড়, অথচ তারা তাদের শেষ বয়সে তারা সময়টা কাটে কিন্তু ওল্ড হবে, ওল্ড কেয়ারে একা একা। তো একটা দেশের জিডিপি থেকে আপনি বলতে পারবেন যে আপনি সোশ্যালি আপনি কতটা আহ, মানে ওয়েল অফ, ওয়েলনেসটা কেমন হবে, এটা আমরা জানি। আর পলিটিক্যাল ফ্রিডম হচ্ছে কি একটা জিডিপি থেকে আসলে এই দেশে পলিটিক্যাল স্টেবিলিটি আছে কিনা, পলিটিক্যাল রাইটস গুলো এনজয় করতে পারছেন কিনা, পলিটিক্যাল রাইটস এর মধ্যে থাকে রাইট টু ভোট, রাইট টু বি গেট ইলেক্টেড, এই ধরনের বিষয়গুলো, অর্থাৎ ভোট দিতে পারবেন কিনা, ইলেকশনে পার্টিসিপেট করতে পারবেন কিনা, নিজের কথা ফ্রিলি বলতে পারবেন কিনা যে গভর্নমেন্ট ভালো না ভালো না, এই ধরনের কোনো কিছু আপনি বের করতে পারবেন ফ্রম জিডিপি। দ্যাটস ইট। তাহলে জিডিপি চ্যাপ্টারটা কিন্তু আসলে অনেক বড়। ম্যাথও করলাম, দুইটা বড় বড় ব্রড কোশ্চেন করলাম। বড় বড় ব্রড কোশ্চেন যে দুটো আজকে পড়াই দিলাম, একটা হচ্ছে লিমিটেশন অফ জিডিপি, আর একটা হচ্ছে সার্কুলার ফ্লো অফ এগ্রিগেট এক্সপেন্ডিচার এন্ড এগ্রিগেট ইনকাম। তো তার মধ্যে লিমিটেশন অফ জিডিপিটা আমি বলেছি, এটা অনলাইন কন্টেন্ট থেকেও পড়তে পারি,
অথবা আমরা এই যে বইয়ের 93 পেজ থেকেও পড়তে পারি, কোনো সমস্যা নেই। So now I will move to the next topic, but before it, do you have any question? কোনো কোশ্চেন নাই? বিদ্যাসাগর, সবাই একটা কবিতা পড়েছিলাম ছোটবেলায়, যে বিদ্যে বোঝায় বাবু মশাই চুরি শখের বটে। পড়েছেন আপনারা এই কবিতা? মাঝিরে কোন নো বলতে ম্যাম। পারি সূর্যি কেন ওঠে? পড়ে, কবিতাটা মজা। মানে একটা আহ, কেউ পড়েন নাই? এটা আমাদের আমাদের সময় ছিল। চারটা কেন বারে কমে মানে একটা একটা পার্সন, সে ওই যে ইয়াতে উঠে, নৌকাতে উঠার পরে মাঝিকে বলতেছে বিভিন্ন সাইন্টিফিক প্রশ্ন করতে, এটা কেন হয় ওটা কেন হয় এরকম বলতে তো। তারপরে হচ্ছে গিয়ে আর যখন একটা একটা করে উত্তর, আমি বলি কি তোর জীবনে এতখানা মাটি অতখানা মাটি এরকম করে বলতে থেকে মানে একটা হচ্ছে গিয়ে ইয়া হয়, ঝড় উঠে। ঝড় ওঠার সময়, এখন ঝড় উঠবে, নৌকা তো ডুবে যাবে। তো তখন হচ্ছে গিয়ে ওই ইয়ারকে বলে, মাঝি জিজ্ঞাসা করে যে বাবু তুমি কি ইয়া জানো, সাঁতার জানো? তখন বলে যে না, আমি তো পারি না। ঠিক আছে, তাহলে আমার হিসাব করে তুমি কি করতেছো? আমি না হয় মানে এই বেরিয়ে হলে নৌকা ডুবে গেলে আমি সাঁতরায় পার পেয়ে যাবো, তো তোমার কি হবে? তুমি তো ঠিকই হচ্ছে গিয়ে ডুবে যাবা। তাহলে এত পড়াশোনা করে কি লাভ হলো যদি এটা বেসিক স্কিল জানো না? তো বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে যে সময় যেটা জানা দরকার সেটা জানতে পারবো স্মার্ট, সেটাতে আমরা ভালো থাকবো। আচ্ছা, কারোর যদি মনে হয় যে আমি এই জন্য এটা বের করলাম, পার্কিনের বই থেকে আমি পড়বো না, আমি ম্যানকির বই পড়বো, আমি যে মেইন রেফারেন্সটা দিয়েছি ওইটার গেলে পেজ 479, ওখানে পাবে সার্কুলার অফ যে এগ্রিগেট ইনকাম এন্ড এগ্রিগেট এক্সপেন্ডিচার। প্রথম অ্যান্সারটা যেটা, এই যে ওয়াই প্লাস সি এক্স এনএক্স লেখা, এনএক্স মানেই হচ্ছে এক্স মাইনাস এম নেট এক্সপোর্ট। এখানে সুবিধাটা হচ্ছে এটা দেখানোর রিজনটা এটা, যে এখানে আলাদা আলাদা করে দিয়ে দিয়েছে যে কনজাম্পশন কি, ইনভেস্টমেন্ট কি, ইভেন এটার ডেফিনেশন দেওয়া আছে যে ইনভেস্টমেন্ট is spending on business capital, consumption means হচ্ছে spending by the household on goods and services, এরকম করে বলা আছে। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বলেছে, এটা গভর্নমেন্ট পারচেজ বলা আছে, প্রত্যেকটা বলা আছে, এখানে একটু দেখে নিতে পারে। তাহলে এই যদি কারো ওইটা থেকে পড়তে অসুবিধা হয়, ছবিটা জাস্ট ওখান থেকে এখান থেকে পড়ে নেবে। আচ্ছা, তারপরে যে রিয়েল জিডিপি কি, নমিনাল জিডিপি কি, রিয়েল ভার্সেস নমিনাল, এইভাবে করে সুন্দর করে দেওয়া আছে। আর এই যে দেখেন আপনাদের যে ম্যাথস করেছে, এটা একটা টেবুলার ফর্মে দিয়ে দিয়েছে। এই জন্য এটা বের করবো। ওকে, সো নাও আমরা নেক্সট টপিকে চলে যাব। এরপর আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, চ্যাপ্টার 5। হয়ে গেল চ্যাপ্টার 5। আমার সবচেয়ে প্যাথেটিক হচ্ছে যে এই বিষয়টা, আমার হচ্ছে বই খাতা আমার নিজের বাসায়। এটা হচ্ছে আমার জন্য প্যাথেটিক বিষয়। অনেক বই, আমার অনেক বই আছে আলহামদুলিল্লাহ। তো আমি আরো বই খাতা দিয়ে আসি রে, তো আমার নিজের কাছে নিজেকে খুব খালি খালি লাগতেছে, আমার বই টই নেই। মানে আমি অনেক পড়ুয়া সেটা বুঝানোর জন্য বলতেছি, তো দেখা যায় যে বই টই থাকলে একটু নাড়াচাড়া করে দেখি, আমার বই গুলো নাই আমার কাছে। আচ্ছা, তো চলে যাই, আমরা হচ্ছে স্টার্ট করবো এবার চ্যাপ্টার 5 দিয়ে। এই চ্যাপ্টার 5 এর দুইটা অংশ আছে, একটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট মনিটরিং জবস, এখানে আমরা আনএমপ্লয়মেন্ট নিয়ে পড়বো। দেন হচ্ছে ইনফ্লেশন, ইনফ্লেশনটা আমরা ফাইনালে পড়বো, কারণ দুটোতেই ম্যাথ আছে তো। আনএমপ্লয়মেন্টের ম্যাথটা মিডে দিই আর ইনফ্লেশনের ম্যাথটা ফাইনালে দিই, এই জন্য আনএমপ্লয়মেন্টটা পড়াই দিব, ইনফ্লেশনটা পরে পড়াবো। ওকে, সো আনএমপ্লয়মেন্ট কি এটা বুঝাবো, তার আগে আমরা একটা টেবিল বুঝি। ওকে, আচ্ছা না, আগের ডেফিনেশনটা লিখে দিই। লেখেন সবাই, লেখেন, এখন আর আমি কিছু বলবো না। বলবো, লিখবেন সবাই। শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, লেখেন আনএমপ্লয়মেন্ট ইজ এ সিচুয়েশন, unemployment is a situation, unemployment is a situation, unemployment is a situation where someone from working age population, unemployment is a situation, লিখেছি? Unemployment is a situation, কিছু লেখে না, কিছু লিখতে চায় না। ম্যাম, where someone from working age population.
দাঁড়ান, আমি আমার হোয়াইট বোর্ডটা ওপেন করছি। বুঝতে পারছি আপনারা কেউ লিখছেন না। দেখতে পাচ্ছি হোয়াইট বোর্ডটা সবাই? জি ম্যাম। আচ্ছা, এই হোয়াটসঅ্যাপ ইয়েটা কি আপনাদের স্ক্রিনে শো করে তখন? নো ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এখানে যেটা বলছিলাম যে দেখেন, আমি একটা বড় একটা ডেফিনেশন লিখেছি, আনএমপ্লয়মেন্ট ইজ এ সিচুয়েশন। আনএমপ্লয়মেন্টটা কিন্তু একটা অবস্থা বলে, ইটস নট এ প্লেস অর ইটস নট এ ম্যাটেরিয়ালিস্টিক থিং। তো কি বলছে যে আনএমপ্লয়মেন্ট ইজ এ সিচুয়েশন ওয়ার সামওয়ান ফ্রম ওয়ার্কিং এজ পপুলেশন। এটা আচ্ছা, আমাকে একটু ইম্পর্টেন্ট কল আসছে, একটু ঘুরে নিই। সরি। সো আনএমপ্লয়মেন্টটাকে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে ইটস এ সিচুয়েশন, মানে এটা একটা এমন একটা অবস্থা ওয়ার সামওয়ান ফ্রম ওয়ার্কিং এজ পপুলেশন। এটা একটু ইম্পর্টেন্ট, আগে বুঝে নি ওয়ার্কিং এজ পপুলেশনটা কি। ওয়ার্কিং এজ পপুলেশন হচ্ছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড যদি, যেটা পপুলেশনের রেঞ্জ, যারা হচ্ছে কি কাজ করে। তো এই রেঞ্জটা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে থেকে 16 থেকে 65 বছর, 60 to 65 ইয়ার্স, সরি 16 to 65 ইয়ার্স। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। কিন্তু যদি এটা বাংলাদেশে যাই, যেন আমি দুইটা পাশাপাশি লিখছি, মানে বিডি লিখলাম, বাংলাদেশে যদি যাই, এটা বাংলাদেশের রেঞ্জটা হচ্ছে 18 to 59 ইয়ার্স। অর্থাৎ এই বছর বয়সের মধ্যে যারা থাকে তাদেরকে আমরা বলে থাকি কর্মক্ষম জাতি বা ওয়ার্কিং এজ পপুলেশন।
তো বলছি যে আনএমপ্লয়মেন্ট এমন একটা সিচুয়েশন যেখানে একজন মানুষ যে কর্মক্ষম জনগোষ্ঠীর অংশ, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড যদি যায় 16 to 65 ইয়ার্স এর মধ্যে আছে, আর বাংলাদেশের মধ্যে থাকে সেটা হচ্ছে 18 to 59 ইয়ার্স এর মধ্যে আছে, দেন কি বলছে হ্যাজ দ্য উইলিংনেস টু ডু দ্য জব। প্রথম জিনিস যেটা লাগবে অর্থাৎ কাজ করার ইচ্ছে থাকতে হবে। অনেকেই আছে যারা কাজ করতে চায় না, আপনি যদি তার মধ্যে পড়েন তাহলে কিছু করার না, তাহলে কাজ করার ইচ্ছা নেই। তো প্রথমে যেটা হবে হ্যাজ দ্য উইলিংনেস টু ডু দ্য জব, অর্থাৎ আপনার কাজ করার ইচ্ছে আছে। দেন বলছে লুকিং ফর ইট ফর লাস্ট 2 মান্থ, দেন এই কাজটা আপনি 2 মাস ধরে খুঁজছেন। 2 মাস ধরে খুঁজে যখন পাবেন না, এবং কিরকম জব পাবেন না, ফুল টাইম জব, আপনি একটা পার্ট টাইম জব পেলেন, কন্ট্রাকচুয়াল জব পেলেন, ভলেন্টিয়ারি জব পেলেন, তখনও কিন্তু আপনাকে আসলে এমপ্লয়েড বলা যায় না। তখন আপনাকে আনএমপ্লয়েডই বলা হয়। So, যদি আপনি 9টা 5টা ফুল টাইম বলতে আমরা যেটা বুঝি যে এখানে একটা কন্ট্রাক্ট থাকে, কন্ট্রাক্ট পেপারে সাইন হয়, একটা নির্দিষ্ট সময় আপনাকে কাজ করতে হয়, তখন সেটাকে আমরা বলি ফুল টাইম ওয়ার্ক। তো তাহলে যেটা দাঁড়ালো যে আনএমপ্লয়মেন্ট হচ্ছে এমন একটা সিচুয়েশন যেখানে একজন ওয়ার্কিং এজ পপুলেশন বিলং করছে, বয়স 16 থেকে 65 বছরের মধ্যে, কাজ করার ইচ্ছে আছে কিন্তু গত 2 মাস ধরে কাজ খুঁজেও সে কাজ পাচ্ছে না, ফুল টাইম জব পাচ্ছে না। তখন এই সিচুয়েশনকে আমরা বলবো কি, আনএমপ্লয়েড। বুঝতে পেরেছেন? Yes, ma'am. বুঝলাম বিষয়টা খুবই ইজি। বলবেন তাহলে ম্যাডাম এমপ্লয়মেন্ট কি হবে, এটা উল্টোটা। অর্থাৎ বলবেন যে when someone from a working age population get a full time job, তার খুঁজে খুঁজে কিছু বিষয় না, 2 মাসের মধ্যে যদি ফুল টাইম কিছু পেয়ে যায়, তখন আপনাকে আমি বলবো হচ্ছে কি যে ইউ আর এমপ্লয়েড। আচ্ছা, এখন আসেন বর্ষণ বলো ম্যাডাম, তাহলে তো সেই হিসেবে আমি হচ্ছে একটা আনএমপ্লয়েড পার্সন। না, মজার বিষয় হচ্ছে কি আপনি আনএমপ্লয়েড না, আপনার আমার হিসেবে আপনি হচ্ছেন গিয়ে একজন, যেটাকে কি বলা যায় যে আপনি একজন, কি বলবো, যে আপনি এখনো আনএমপ্লয়মেন্টের মধ্যে নাই। কেন আপনি আনএমপ্লয়মেন্টের মধ্যে নাই সেটা তো আমাকে একটু বুঝাই বলতে হবে। আমরা এখন সেই জায়গাটা যে আমার কোন স্টুডেন্টই এখন ক্লাসে যারা আছেন তারা কেউই আনএমপ্লয়েড না। কেন সেটা বোঝার জন্য এই যে প্রথমে টেবিলটা দেখাতে যাচ্ছিলাম, পরে বললাম যে না আগে ওটা বুঝে আছে। এখন আমরা এই টেবিলটার মাধ্যমে বুঝবো যে ওয়াই ইউ আর নট অ্যান আনএমপ্লয়েড পার্সন। আর তাকে আমি বলবো যে আপনি এখন লেবার ফোর্সে বিলং করেন, সেটাও আসবো যে লেবার ফোর্স কি। এটার জন্য এই টেবিলটা একটু নোটিস করি। দিস ইজ লেবার ফোর্স ক্যাটাগরিজ বা লেবার ফোর্স সার্ভে, যেটাকে বলে একটা দেশে কতটুকু কর্মক্ষম জনগোষ্ঠী আছে সেটাকে আমরা একটা মেজারমেন্টের মধ্যে আনি। এটা হচ্ছে গিয়ে সেই জিনিসটা। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ওভারঅল যে পপুলেশন যেটা, সেই পপুলেশনটা আমরা এখানে দেখছি। ধরেন এটা বাংলাদেশ, এটা ইউএস এর সার্ভে, তো ইউএস এর বেসিসে বলি। ইউএস এর সার্ভে অনুযায়ী এখানে প্রায় 300 মিলিয়ন পিপল দেখতে পাচ্ছি, মানে 30 কোটি মানুষ এখানে আছে। তো ওদের ওভারঅল পপুলেশন হচ্ছে 30 ক্রো। এরপরে যেটা দেখতে পাচ্ছি এটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম। এটা আচ্ছা, এখান থেকে বাই দ্য ওয়ে প্রশ্ন করবো না, একটা প্রশ্ন করতে হবে যে ইয়াং অ্যান্ড ইনস্টিটিউশনালাইজ বা ওয়ার্কিং এজ পপুলেশন, এই জায়গাগুলো প্রশ্ন হয়। আদারওয়াইজ একদম টু দা পয়েন্টে কোনো প্রশ্ন হয় না। তো পরবর্তীতে যেটা হলো পপুলেশনকে দুটো ভাগে ভাগ করা হলো। একটা হচ্ছে ওয়ার্কিং এজ পপুলেশন, অর্থাৎ যাদের বয়স 16 থেকে 65-এর মধ্যে। আর একটা অংশকে ভাগ করা হলো এইটা, একটা বলছে ইয়াং। ইয়াং বলতে তাহলে যাদের বয়স 16-র নিচে, বিলো 16, তারা কি আমার ওয়ার্কিং এজ পপুলেশনের মধ্যে পড়ে? পড়ে না। আবার যাদের বয়স 65-র উপরে তাদেরকে আমরা এইজেড ধরছি, তারাও কিন্তু ওয়ার্কিং এজ পপুলেশনের মধ্যে পড়ে না। তো তারা তখন এই পোর্শনে চলবে। এছাড়া কিছু মানুষ, যেমন ধরেন একটু আগে বর্ষণকে আমরা জানলাম না যে ও যে ধরা খেলো লাল পানির ব্যবসা করতে, তো ও এখন আছে হচ্ছে জেলে, কাশিমপুর কারাগারে। কাশিমপুর কারাগারে বসে, বর্ষণের বয়স কি 16-র নিচে? বর্ষণ কি ক্লাসে আছে না চলে গেছে? ম্যাম আসি ম্যাম। আচ্ছা, বর্ষণের বয়স কি 16-র নিচে? 16 নো বছরের ম্যাম। নিচে হলে আবার ওয়ার্কিং এজে আনতে পারবো না। আচ্ছা, ষোলো হ্যাঁ ম্যাম। বছরের নিচে না, 16 বছরের উপরে, তাই তো? জি ম্যাম। তার মানে এই যে তাহলে সে যে যে লাল পানি ব্যবসা করে ধরা খেলো, তার মানে কিন্তু পুলিশ ধরলে ওকে কোথায় নিয়ে যাবে? কাশিমপুর কারাগারে পাচার করে দিবে। তাহলে ও এখন কি কারাগারে বসে আছে, ও কি কোনো কাজ করতে পারবে? মানে কাজ বলতে বুঝেছি কাজ করে কি ইনকাম করতে পারবে না কারাগারে ম্যাম। বসে? হ্যাঁ, আপনি বলতে পারেন কারাগারে ওকে দিয়ে কাজ করবে, কিন্তু ওই কাজের কিন্তু কোনো মানি ভ্যালু নাই, মানে ওটা দেয় না ওরা কাজ। তো এটা কিন্তু আসে না। So, এই ম্যাম, মানুষটা, হ্যাঁ বলেন বলেন, ইনকাম করবে? কাজ শেষ হয়ে গেলে তো মনে হয় একটা একটা অ্যামাউন্ট পায়। ওই যখন জেল থেকে রিলিজ দেয় তখন কিছু টাকা পয়সা দেয়।
বুঝছেন, কিন্তু এমনি টাকা পয়সা নাই, কিন্তু ওই ওদেরকে যে বাগান করা এটা সেটা করা এগুলো ফ্রি, জেলে রাখতেছে, খাওয়া দাওয়া দিতেছে, কাজ করাবে না, বিষয়টা অনেকটা এরকম। আচ্ছা, আরো আছেন, সমস্যা নেই। সিয়াম কই, সিয়াম আছে ক্লাসে? সিয়াম একটা ইয়েস রিসেন্টলি ম্যাম। ছ্যাঁকা খাইছে, হ্যাঁ। সিয়াম ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেল। ব্যাকা মানে হচ্ছে মানসিক মানে স্টেবিলিটি সে হারায় ফেলে, মেন্টাল স্টেবিলিটি যখন সে হারায় ফেলে, তাকে আমরা নিয়ে গেলাম হচ্ছে গিয়ে একটা মানসিক রোগের হসপিটাল। এই যে ছ্যাঁকা খেয়ে সেখানে যে দেখা যাচ্ছে যে সে ছ্যাঁকা খেয়ে বেকাই হয়েছে, শুধু সারাদিন তার কথাই মনে করে, তো তার কিন্তু কাজ করার কোনো মন নাই, কোনো কাজও সে করতে পারছে না। তাহলে কি হলো, তাহলে কি সে মানে ওয়ার্কিং এজের, ধরে নিচ্ছে সিএম এর বয়স সুইট 16-এর উপরে। আমার একটা এরকম ক্লাসে হয়েছিল, একজনকে এক্সাম্পল দিচ্ছে, সে বলছে ম্যাডাম আমার বয়স 16-র নিচে। হ্যাঁ, তো 16-র নিচে হলে তো তাকে তো আর হচ্ছে গিয়ে ওয়ার্কিং এজের মধ্যেই আনতে পারি না। ওই যেটা বললাম যে সিয়াম এর বয়স হলো 16-র উপরে, কিন্তু সে মানসিক স্টেবিলিটি হারাই ফেলছে অনেকগুলা, মানে অনেকজনের সাথে ট্রাই করতেছিল, তারপরে পুরাটাই ছাকা খেয়ে ব্যাকা হয়ে গেছে। এই যে ছাকা খেয়ে ব্যাকা হয়ে মানসিক স্থিরতা হারিয়ে উনি কি করলেন, উনি হচ্ছেন গিয়ে মেন্টাল হসপিটালে ভর্তি হলেন। তাহলে কি হইলো, তাহলে তো উনার যে কন্ট্রিবিউশন আছে, উনি চাইলে উনি কাজ করতে পারতেন, সেটা উনি করতে পারেন। এটাকে আমরা বলি ইনস্টিটিউশনাল। ইনস্টিটিউশনালাইজ বলতে বুঝে যে এমন একটা প্রাতিষ্ঠানিক অবস্থা যে জায়গাটাতে আপনি কাজ করতে পারছেন ওয়ার্কিং এজ বিলং করার পরও। যেমন অসুস্থ হলে হসপিটালে থাকলে, মানসিক স্টেবিলিটি না থাকলে, বা হচ্ছে গিয়ে বসে জেইলে থাকলে, বা হচ্ছে গিয়ে পুলিশ কাস্টাডিতে থাকলে, বা রেস্ট্রিক্টেড হলে, যে এই ধরনের সিচুয়েশন গুলো আলাদা। এই জন্য পপুলেশনকে আমরা প্রথমেই দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ওয়ার্কিং এজ আর একটা হচ্ছে ইয়াং অ্যান্ড ইনস্টিটিউশনাল। তো অ্যাকর্ডিং টু দ্যাট আমরা দেখতে পাচ্ছি ইউএসএ তে 250 মিলিয়ন, মানে প্রায় 25 কোটি মানুষ, তারা হচ্ছে ওয়ার্কিং এজ পপুলেশনের মধ্যে বিলং করে। রেস্ট অফ দ্য 50 মিলিয়ন, মানে 5 কোটি মানুষ, দে বিলং টু ইয়াং অ্যান্ড ইনস্টিটিউশনালাইজ পজিশন, মানে আপনার যেটাকে বলছিলাম যে ইয়া ইয়াং অ্যান্ড ইনস্টিটিউশনাল, মানে অয়দার বয়স কম অথবা হচ্ছে গিয়ে প্রাতিষ্ঠানিক ভাবে কোথাও আছে। এরপরে এসে যে বললাম না, আনএমপ্লয়মেন্টে হ্যাজ দ্য উইলিংনেস টু ডু দ্য জব, মানে ইচ্ছা থাকতে হবে। এখন আপনার কাজ করার ইচ্ছা থাকতে আপনি লেবার ফোর্সে, কাজ করার ইচ্ছা না থাকলে ইউ আর নট ইন দ্য লেবার, গ্রেট পোর্শন। কারণ ইউএস এর ইকোনমি ওয়াইজ প্রায় 15 কোটি মানুষ দে আর ইন লেবার ফোর্স, আর প্রায় 10 কোটি মানুষ দে আর নট ইন দ্য লেবার। এখানে একটু উত্তরটা দিয়ে দিচ্ছি। ম্যাডাম, তাহলে এখন পর্যন্ত আমি কোথায় আছি? আপনি এখনো ওয়ার্কিং এজ পপুলেশন ছিলেন, ওখান থেকে নট ইন লেবার ফোর্স পজিশন চলে গেলেন কেন? কারণ দেখেন, একটা কাজ করার ইচ্ছা নাই। লেটস সে নাফিস, ওনার যদি কাজ করার ইচ্ছাই থাকতো তাহলে উনি এখন কাজই করতেন। কারণ আপনাদের যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে এটা দিয়ে কিছু না কিছু কাজ পাওয়া যায়। অ্যাটলিস্ট ধরেন আপনি ডেলিভারি ম্যান হিসেবে, কারণ আমি আমি কোনো কাজকে ছোট করে দেখি না, এই জন্যই বলছি এটা ইটস নট এ ব্যাড ডিল। বা পাঠাও উবারে আপনি রাইড শেয়ার করতে পারতেন, অথবা নিজের একটা বিজনেস দিতে পারতেন, কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে যে না আমি একটু স্টাডি করব, আমি দেন হচ্ছে গিয়ে ওয়ার্কিং, মানে আমি দেন লেবার ফোর্সে জয়েন করবো, অথবা আমি বিজনেস করবো বা অন্য কোনো কিছু করবো। এই যে আমি কাজ করছি না, অর্থাৎ আমার কাজ করার ইচ্ছা আছে কিন্তু আমি কাজ করছি না, এই সিচুয়েশনটাকে আমরা বলছি নট ইন লেবার ফোর্স। অর্থাৎ আমি কাজ করতে পারি, আমি শারীরিকভাবে সক্ষম, কিন্তু আমি কাজ করলাম না, তখন নট ইন। আর যাদের ইচ্ছে আছে দে আর ইন লেবার ফোর্স পজিশন। আপনি বলবেন আমাদের ক্লাসে কেউ লেবার ফোর্সে আছে? হ্যাঁ আছে, যারা আজকে ক্লাসে জয়েন করে, তাদের ক্লাস করার ইচ্ছা না, তো পড়াশোনা করার ইচ্ছা না, দেখবেন যে কেউ না কেউ, অনেকেই আছেন যারা কাজ করে। এরপরে আসলে এই লেবার ফোর্সের ভিতরে যারা ফুল টাইম জব পাচ্ছে তারা এমপ্লয়েড, যারা ফুল টাইম পাচ্ছে না, পার্ট টাইম পাচ্ছে, বা কন্ট্রাকচুয়াল জব করছে, বা ধরেন ভলেন্টিয়ারি কাজ করছে, তারা হচ্ছে গিয়ে, বুঝতে পারলেন? এই হলো গিয়ে মোটামুটি অবস্থা। তো এই লেবার ফোর্স সার্ভেটা কেন করলাম, এটা করার রিজনটা নেক্সট ক্লাসে যখন আমরা ম্যাথ করবো তখন বুঝে নেব। দেন লাস্টের মোস্ট ইজিয়েস্ট টপিক। আচ্ছা, এটার জন্য আমি একটা ব্রেন স্টর্মিং এর টাইম দিব, আপনাদের একটু চিন্তা করার সময় দিব। সেটা হচ্ছে কি, খাতার উপরে বড় বড় করে লেখেন, একটা দেশের জন্য বেকারত্ব অভিশাপ। কেন? বাংলায় বললাম এই জন্য, ওয়াই আনএমপ্লয়মেন্ট ইজ এ প্রবলেম ফর অ্যান ইকোনমি। বেকারত্ব একটা দেশের জন্য সমস্যা। একদম সোজা বাংলায় কয়েকটা পয়েন্ট লিখবেন, আপনাদের পয়েন্ট থেকে আমি অ্যান্সারটা কালেক্ট করব। ইন দ্য মিন টাইম আমি একটু অ্যাটেন্ডেন্স নিজে নিজেই একটু চিন্তা করেন। আমরা এসএসসি এইচএসসি তে বাংলায় এসে লিখতাম না, বেকারত্ব একটি দেশের জন্য সমস্যা, এরকম এরকম টাইপের এসে, সেই এসেটাই আবার লিখ।
যে কেন একটা দেশের জন্য আনএমপ্লয়মেন্ট প্রবলেম। আচ্ছা, আমি এখন একটু পজ করতে, দেশের জন্য বেকারত্ব অভিশাপ, এরকম একটা রিজন বললাম না, কেন একটা দেশের জন্য কেন মনে হয় যে বেকারত্ব সমস্যা, বুঝতে পারবেন? মিম? ওইটা হ্যাঁ ম্যাম, মানুষ হ্যাঁ, বলেন বলেন বলেন, মানে কিন্তু বেসিক জিনিসটা বললেই হবে, খুব যে কথাগুলো সুন্দর করে বুঝা টুঝা বোঝা এরকম কিছু না। একটা দেশের জন্য মানে বেকারত্ব সমস্যা বেকারত্ব আমরা থাকলে জানি। মানসিক চাপ বাড়ে, হতাশা বাড়ে, এমন টাইপের না? খুবই সুন্দর কথা বলছেন মিম, এটা কি কেউ রিয়েলাইজ করেছে? বেকারত্ব কিন্তু আপনার মানসিক হতাশা তৈরি করবে, এটা কি কেউ ইয়েস রিয়েলাইজ ম্যাম। করেছেন? হুম, হুম। এটা একটু ব্যাখ্যাতে আসি, সেটা হচ্ছে গিয়ে আমরা যখন আনএমপ্লয়েড থাকি তখন যেটা হয় যে আমাদের মধ্যে এক ধরনের, যে আমাদের মনে হয় সব সময় যে তারা যেহেতু অনেকেই আছেন ওয়ার্কিং না, মনে হয় না যে আমি এই সময়টা যদি আর্ন করতে পারতাম, এটা করতে পারতাম, ওটা, মানে আমাদের কিন্তু চাহিদাটা আছে, চাহিদাগুলো যেহেতু নিজে পূরণ করতে পারি না, তখন নিজের মধ্যে এক ধরনের স্ট্রেস ক্রিয়েট হয়। প্লাস অলসো এই ধরনের একটা ফিয়ার ক্রিয়েট হয় যে আমি মনে হয় জব মার্কেটে যে জব পাবো না, তাই না? সেখান থেকে একটা ডিপ্রেশন ক্রিয়েট হয়। সো আহ এই যে এই প্রশ্নের উত্তরটা এখানে, ওয়াই আনএমপ্লয়মেন্ট ইজ এ প্রবলেম, তো সেই জায়গাতেই বলছিলেন যে মানে ওয়ান অফ দ্য মেইন রিজন ইজ ইট ক্রিয়েটস, দেখেন, it creates depression or unstable mental condition। দেখা যায় যে ডিপ্রেশন বা আনস্টেবিলিটি, যেটা আমাকে বলছি, মানসিক ভাবে আমরা যে ভারসাম্য রাখতে পারি না, এই ধরনের সিচুয়েশন গুলো কিন্তু আমরা দেখা যায় যে আমরা কিন্তু আনএমপ্লয়মেন্টের জন্য পেয়ে থাকি। আচ্ছা, মাহির একটা আর একটা কথা বলেছে, যেগুলা বাংলাদেশে এখন হচ্ছে, খেয়াল করে কি দেখেছেন? মাহিন লিখেছে, দেখেন যে ক্রাইম রেট ইনক্রিজ হয়। তো এটা একটা ওয়ান অফ দ্য রিজন। পয়েন্ট গুলো কিন্তু লেখেন, তারপরে লেখেন ইনক্রিজ ইন ক্রাইম রেট, ইনক্রিজ ইন ক্রাইম রেট। একটু খেয়াল করে দেখেন বাংলাদেশে কি হঠাৎ করে একটু ক্রাইম বেড়ে গেছে না? ইয়েস একটু না, ম্যাম। একটু না, বেশ ভালো কিন্তু ক্রাইম বেড়েছে, দেখবেন যে বেশ মানে নিউজ পেপারে বলে, নিউজ চ্যানেল গুলোতে বলেন, সোশ্যাল মিডিয়াতে আমরা প্রচুর ক্রাইমের নিউজ দেখছি। এটা রিজনটা কি জানেন? বাংলাদেশে কিন্তু এখন একটু বেকারত্ব বাড়ছে, একটু না অনেকখানি। কারণ এর আগে যেটা হতো যে প্রচুর ব্ল্যাক মানি যেহেতু মার্কেটে ছিল, এটা স্পেন্ড হতো, তো সেই কারণে দেখা যাচ্ছে যে মানুষ চাকরি করছে। তো এটা খুব নর্মাল বিষয়, একটা দেশ যখন অনেক বেশি ব্ল্যাক মানি মার্কেটে চলে আসে তখন এটাকে হালাল করার, মানে এটাকে লিগালাইজ করার জন্য ইনভেস্টমেন্ট দেখানোর চেষ্টা করে মানুষ। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আনএমপ্লয়মেন্টটা কমে যায়। তো যেহেতু এখন এরকম ইলিগেল মানির অ্যামাউন্ট কমে গেছে মার্কেটে, সেই জন্য দেখা যাচ্ছে যে আপনার কিন্তু আহ আনএমপ্লয়মেন্ট যে প্রবলেমটা যেটা, সেটা কিন্তু বেশ বাড়ছে। এটার সাথে সাথে মনে রাখবেন আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ক্রাইম রেট, দ্যাট দে হ্যাজ পজিটিভ রিলেশনশিপ বিটুইন দেম। পজিটিভ রিলেশনশিপটা কেমন? আনএমপ্লয়মেন্ট বাড়লে মনে রাখবেন সেই দেশে ক্রাইম রেট যথারীতিভাবে বাড়বে, এটার কোনো না নেই। যেমন হচ্ছে কি আমি বলি, ধরেন আনএমপ্লয়মেন্ট যদি হয়, যেই মানুষটা ধরেন বাসের হেল্পার হিসেবে কাজ করে, সে নিশ্চয়ই অতটা শিক্ষিত না, তার অতটা ইথিক্সও অতটা স্ট্রং হবে না। তো সে তখন কি করবে? সে যখন দেখবে যে আমার বাসায় আমার হাউস হোল্ড এক্সপেন্ডিচারের জন্য আমার কাছে কোনো টাকা পয়সা নাই, বা আমি সার্ভাইভ করার জন্য বাচ্চা ধরেন বাসায় না খেয়ে আছে, তখন কিন্তু তার মানসিক ইয়াটা থাকবে না যে আমার আসলে কি করণীয় বা কি করা উচিত। তো দেখা যাবে যে তখন কিন্তু প্রচুর, সে দেখা যাবে যে বাই এনি কেস সে কিন্তু আর্ন করার চেষ্টা করবে, লিগেল ইনলিগাল চিন্তা করবেন, তখন কিন্তু আপনার যেটা বলা যায় ক্রাইম রেটটা বাড়ে। দেন আসে হচ্ছে, এইবার বইয়ের পয়েন্টটাতে যাই, তারপর আরো দুটা পয়েন্ট মাহিন লিখেছে, আমি সেটা দেবো আপনাদের কাছে যাবো। দেন বইয়ের পয়েন্টটাতে আসি, লস্ট অফ ইনকাম। একটা এক্সাম্পল দিয়ে বলি। লস্ট অফ ইনকামের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ধরেন আমার ক্লাসে ধরলাম যে আজকে 20 জন স্টুডেন্ট আছে, আমি এই 20 জনই বাংলাদেশের পপুলেশন। 20 জন যদি প্রতিদিন 1,000 টাকা করে ইনকাম করেন, তাহলে 20,000 টাকা। এখন কোনো কারণে অর্ধেক স্টুডেন্ট আমার চাকরি চলে গেল, মানে 10 জনের চাকরি আছে, 10 জনের নাই, তাহলে এখন এখনো 1,000 টাকা করে ইনকাম করছেন, তাহলে কি হলো? আগে 20,000 টাকা ইনকাম হচ্ছিল সবাই মিলে, এখন হচ্ছে কত, 10,000 টাকা না? তাহলে একটা দেশে যত বেকারের সংখ্যা বাড়বে, তার মানে কি তারা তো একটা পটেনশিয়াল ইনকাম করতে পারবে, সেই ইনকামটা কি থাকবে? সেই ইনকামটা কিন্তু নো। থাকবে না, সেই ইনকামটা কিন্তু আমরা হারাই ফেলতে পারি। দিস ইজ কল লস অফ ইনকাম, কিছু ইনকাম লস হয়।
ইন দ্য সেম ওয়ে লস্ট অফ প্রোডাকশনও হয়, এটা আলাদা আলাদা পয়েন্ট দিয়ে লিখবেন। একটা পয়েন্ট দিবেন লস্ট অফ ইনকাম, আর একটা পয়েন্ট হবে লস্ট অফ ইনকাম। লস্ট অফ ইনকামের লস্ট অফ ইনকাম, লস্ট অফ প্রোডাকশন। প্রোডাকশনের মধ্যে কিরকম আসলে ধরেন আমার স্টুডেন্টদের দিকে দিলাম, এই যে আপনারা যে 20 জন ছিলেন ধরলাম, তো সবাই প্রতিদিন 1 কেজি করে কি তৈরি করছিলেন, ধরেন রাইস প্রোডাকশন করছিলেন, চাল তৈরি করছিলেন, ফার্মার। এখন 10 জনের যদি চাকরি না থাকে, তাহলে আগে তৈরি হতো প্রতিদিন 20 কেজি চাল, এখন তৈরি হচ্ছে প্রতিদিন 10 কেজি চাল। তার মানে প্রোডাকশনে কিন্তু কিছুটা ফল করে। সো কিছুটা না, যত বেশি আনএমপ্লয়মেন্ট বাড়বে তত বেশি প্রোডাকশন আমরা লস করতে থাকবো। এই ঘটনাগুলো কিন্তু ঘটবে। লাস্ট নট বাট লিস্ট, লস্ট অফ হিউম্যান ক্যাপিটাল, হিউম্যান রিসোর্স, মানে আপনার মধ্যে যে স্কিল গুলো আছে সেটাকে আমরা বলি হিউম্যান ক্যাপিটাল আর হিউম্যান রিসোর্স। তো দেখা যায় যে আনএমপ্লয়মেন্টে যদি আপনি থাকেন, আপনার মধ্যে ওই যে মিম যেটা বলছিল যে ম্যাডাম ডিপ্রেশন, ডিপ্রেশন কখন ক্রিয়েট হয়? যে যখন আপনার কাছে মনে হয় যে আমি আমি মনে হয় কাজের না, আমার যে স্কিল গুলো আছে এটা মনে হয় সেলেবল না, এটা মনে হয় নষ্ট হচ্ছে। এই থিঙ্কিং গুলো আপনার মধ্যে গ্রো করা শুরু করবে। যখন এই থিঙ্কিং গুলো আপনার মধ্যে গ্রো করা শুরু করবে, তখন দেখবেন যে আপনি কাজ করার স্পৃহা হারিয়ে ফেলছেন, এবং আপনার মনে হবে যে আপনার পটেনশিয়াল যে স্কিল গুলো আছে এটা লুজ হচ্ছে। তো একটা মানুষ যদি প্রলং আনএমপ্লয়মেন্টের মধ্যে থাকে, অর্থাৎ অনেক দিন ধরে আনএমপ্লয়েড থাকে, তখন কিন্তু তার মধ্যে হিউম্যান ক্যাপিটাল লস করার মতো বিষয়গুলো দেখা দেয়। এবং আমরা এখানে কন্টিনিউ করি। এছাড়া হচ্ছে গিয়ে আরো যে আদার্স যে বিষয়গুলো আছে, সেটা হচ্ছে গিয়ে ডোমেস্টিক ভায়োলেন্স বাড়ে। ক্রাইম বলতে তো ওভারঅল ক্রাইম বোঝায়, ডোমেস্টিক ভায়োলেন্স সারে দ্বন্দ্ব যেটা, ডোমেস্টিক ভায়োলেন্স বাড়ে। এটা একটা ডেটা দিই, আমরা কোভিড-19 সময় তখন প্রচুর মানুষ আনএমপ্লয়েড হয়ে গেছিল। মজার বিষয় হচ্ছে, মজার বিষয় না, সারপ্রাইজিং একটা ফ্যাক্ট হচ্ছে, ওই সময় 999 যে পরিমাণ ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে ফোন আসছে, নর্মাল টাইমে এত ফোন আসে না। এটা ওয়ান অফ দ্য রিজন বের করা হয়েছিল যে যেহেতু মানুষ আনএমপ্লয়েড, সো দ্যাট সে তার এই সিচুয়েশনটাকে মেনে নিতে পারছে না। তো যখন আর্নিং সোর্স বন্ধ হয়ে যাচ্ছে, তারা চাচ্ছিল যে ফ্যামিলি যাতে তাকে সাপোর্ট দেয়। যখন ফ্যামিলি সাপোর্ট পাচ্ছে না, তখন মানে দ্বন্দ্ব বাড়ছে, দ্বন্দ্ব থেকে যে গৃহস্থালী যে সংঘর্ষ যেগুলো সেগুলো দেখা যাচ্ছে। তো দ্যাটস ইট ফ্রম টুডেস ক্লাস। নেক্সট ক্লাসে আমরা যেটা নিয়ে স্টাডি করব, হুইচ ইজ ভেরি ইজি টপিক, আমরা কিছু ম্যাথস দেখবো। আনএমপ্লয়মেন্ট রেট বের করে ডিফারেন্ট টাইপস অফ আনএমপ্লয়মেন্ট সম্পর্কে জানবো। দেন আমাদের এই চ্যাপ্টার, মানে কালকে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তারপর আমরা সানডে ক্লাসে এক্সচেঞ্জ রেটের যে চ্যাপ্টারটা আছে ওটা দিয়ে স্টার্ট। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। কালকে ইন পার্সন ক্লাসে দেখবো, অনেকদিন পর আপনাদের সাথে দেখা হবে। ঠিক আছে, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আর আরুষা আজমি, আপনি একটু স্যারকে টেক্সট করে রাখেন বা ইমেল করে রাখেন আপনার প্রবলেমটা নিয়ে। জি ঠিক আছে, আল্লাহ হাফেজ।